তোর নামের বৃষ্টি। পর্ব শেষ। জাবিন মাছুরা, লেখিকা। গভীর রাতে শরীরে শীত অনুভব করতেই আমার ঘুম ভেঙে গেল। শরীর ফাঁকা ফাঁকা লাগছে। ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলাম আমার গায়ে ওড়না নেই। সাথে সাথে উঠে বসলাম। পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজমান। চারপাশে হালকা শীতল হাওয়া বইছে। মাথার উপর টিনের ছাদ হওয়ার সুবাদে বৃষ্টি টুপটুপ ফোটার আওয়াজ কানে ভেসে আসছে। ভাইয়া যে আমার পাশে শুয়ে আছে ভাবতেই বুকের ভেতর ধক করে উঠল। লজ্জা লাগতে শুরু করল। ছি, ভাইয়া যদি এমন অবস্থায় আমাকে দেখে তাহলে কি বাজে পরিস্থিতিতেই না পড়তে হবে। তাই তাড়াতাড়ি করে বালিশের আশেপাশে হাত দিয়ে ওড়না খুঁজতে লাগলাম। কিন্তু বিছানার কোথাও ওড়নাটা পেলাম না। অবশেষে উপায় না পেয়ে ভাইয়ার ফোনের লাইট অন করলাম। ভয় নিয়ে ভাইয়ার দিকে ধরলাম। একপল তার দিকে তাকিয়ে মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আপনিই হাতে থেকে মোবাইলটা পড়ে গেল বিছানার উপর। মাথাটা ঘুরতে লাগলো। এমন পরিস্থিতিতে ভাইয়া ঘুম ঘুম গলায় বলে উঠলেন, লাইট অন করছিস কেন? স্টুপিড। তো কি? ভাইয়া যে জেগে আছেন মনে পড়তেই আমি অবাক হয়ে উঠলাম। একে তো ঠান্ডা লাগছে, তার উপর ভাইয়ার কণ্ঠস্বর পেয়ে ভয় হাত পা কাঁপতে কাঁপতে শুরু করলো। নিজেকে স্বাভাবিক করে লজ্জা মাখা কণ্ঠে বললাম, আমার ওড়না। মেঘা। হুমম, তো কি? আমার ওড়না আপনার কাছে কেন? তো কি? নিশ্চুপ। তো কি? মেঘার কথা শুনে কি চুপ করে রইল। ওড়নাটা দিন না মেঘা। হুহু। দিব না। তো কি? কেন? এটা তো আমার ওড়না। মেঘা। কে বলছে এটা তোর ওড়না? তো কি? ভাইয়া এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। তার উপর বিরক্ত লাগতে শুরু করলো। একে তো আমার ওড়না গায়ের উপর দিয়ে শুয়ে আছে, তাও স্বীকার করছে না যে ওড়নাটা আমার। দূর, ভালো লাগে না। তোর ওড়না? তো কি? তার কথার উড় দেওয়ার মতো ভাষা পেলাম না। লজ্জায় শরীর অবশ অবশ লাগছে। তাও আস্তে করে বললাম, দিন না প্লিজ। মেঘা। না দিব না, এই ওড়নাটাই তোর চেয়েও আমার অধিকার বেশি। তাই আর চাইবি না। ওকে? তো কি? আমার ওড়নায় আমার চেয়ে ভাইয়ার অধিকার বেশি কথাটা মাথায় ঢুকল না। মনের মাঝে প্রশ্ন জাগতে শুরু করলো, কিভাবে? কিছুটা সময় চুপ থেকে লজ্জা মাখা কণ্ঠে বলে উঠলাম, কিভাবে? মেঘা। মেঘার কথা শুনে কি গম্ভীর গলায় বলল, ওড়নাটা তোর কিনা জানি না, কিন্তু ওড়নাটা আমার বাবুর আম্মুর আর আমার একমাত্র বউয়ের। ওড়নাটার উপর তোর চেয়ে আমার অধিকার বেশি। তো কি? ভাইয়ার কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে গেল। লজ্জায় খাটের নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। মেঘার লজ্জা বাড়িয়ে দিতে কি বাঁকা হেসে বলে উঠল, লজ্জা পাচ্ছিস কেন? আমি কি তোকে লজ্জা পাবার মতো কিছু বলেছি? তো কি? নিশ্চুপ মেঘা। অসহায়ের মতো থাকবি না। তোর ভাব দেখে মনে হচ্ছে ওড়নাটা নিয়ে আমি মহা অপরাধ করে ফেলেছি। দেখ, অনেক শীত লাগছিল। রুমে কোন কাঁথা নেই, তাই বাধ্য হয়ে তোর ওড়নাটা নিয়েছি। তোর যদি শীত লাগে তাহলে অন্য একটা ওড়না বের করে গায়ে নে। তো কি? তো কি? ভাইয়াল কথাগুলো শুনে আমি এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে পড়লাম। তার কথা মতো ব্যাগ থেকে দুটো পরিষ্কার ওড়না বের করলাম। একটা গায়ে জড়িয়ে নিলাম, অন্যটা হাতে নিয়ে লজ্জা মাখা কণ্ঠে আস্তে করে বলে উঠলাম, এই ওড়নাটা নিন। একদম নতুন জামার ওড়না, একবারও পরিনি। ওটা আমাকে দিয়ে দিন। ওটা তো আমার গায়ে ছিল, তাছাড়া পরিষ্কার না। মেঘা। মেঘার পটপটে করে বলে উঠা কথাগুলোতে কি বিরক্ত হয়ে উঠল। মুখ দিয়ে বিরক্ত মাখা শব্দ বের করে গম্ভীর গলায় বলল, তোকে কি বললাম কানে যায়নি? বলেছি এই ওড়নাটা দিব না। অন্য একটা বের করে তুই নে। ভালোভাবে বলেছি তো, তাই বুঝিসনি? এখন কোন কথা না বলে চুপচাপ শুয়ে পড়। মুখ দিয়ে যদি আর একবার শব্দ করিস তাহলে তোকে রুম থেকে জাস্ট বের করে দিব। আন্ডারস্ট্যান্ড? তো কি? তো কি? ভাইয়া ধমক দেওয়া কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। এ লোকটা দিয়ে বিশ্বাস নেই সত্যি সত্যি রুম থেকে বের করে দিতে পারে। তাই আর দেরি করলাম না। চুপ করে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি তো ভাবতেই পারছি না যে ভাইয়া আমার ওড়না জড়িয়ে শুয়ে আছে। বিষয়টা একদম মানাসে না। চিন্তা বাদ দিয়ে চোখ দুটো বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলাম। কিন্তু তার এমন অস্বাভাবিক কথাগুলো আমাকে গভীর চিন্তায় ফেলে দিচ্ছি। মাঝে মাঝে তার কথা শুনলেই শরীরে জ্বরের রোগীদের মতন কম্পন সৃষ্টি হয়। কেন এমন হয় এই প্রশ্নের উত্তর জানা নেই আমার। যে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে খুঁজতে আমি দিশেহারা হয়ে উঠি। অন্যদিকে ভোরের মিষ্টি আলো বেলকনি ভেদ করে স্বাদের মুখের উপর পড়তেই স্বাদ কিছুটা নড়েচড়ে উঠল। কিছুটা সময় পার হতেই সূর্য মামার তাপ আরও প্রখর হয়ে উঠল। তাপ যেন সরাসরি স্বাদের মুখের উপর পড়ে তাকে বিরক্ত করছে। হাজার চেষ্টা করেও সে চোখ বুজে থাকতে পারল না। অবশেষে পিটপিটিয়ে চোখ খুলে উঠে বসল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। হয়তো কাল রাতে জ্বর এসেছিল তার। কিন্তু কালকে কি তিথি সত্যিই তার সেবা করেছে? নাকি করেনি? রাতের কোন কথাই মনে পড়ল না।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো সাদ। বিছানার এক পাশে তাকাতেই তার মুখে হাসি ফুটে উঠল। তার পাশে গুটিয়ে শুয়ে আছে রুষা। গভীর ঘুমে মগ্ন সে। সাদ রুষার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মনে মনে বলে উঠল, তার মানে তিথিও কি এই রুমে ছিল? আমার পাশে ছিল? সাদ কিছুক্ষণ তিথির চিন্তায় মত্ত রইল সে। হঠাৎ মনে পড়ে গেল আজকে তো তিথির ক্লাস আছে। ভেবেই সাদের খুশিটা দ্বিগুণ হয়ে গেল যে আজকে সাইকোলজি ক্লাসটা সাদ পাবে। সাদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুষাকে রেডি করে নিজেও রেডি হয়ে নিল। আজ রুষাকে সাথে করে নিয়ে যাবে। যেহেতু তার দুটো ক্লাস আর তিথির একটা ক্লাস, তাই কোন সমস্যা হওয়ার কথা না। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে দাদির রুমে এসেছি। রাতে দাদি ঘুমিয়ে পড়েছিল তাই দেখা হয়নি। রাতের ঘটনার পর তার সাথে একবারও কথা হয়নি। মাথায় কাপড় দিয়ে দাদির পাশে বসে আছি। সে সোফাতে বসে দাদির দিকে তাকিয়ে আছে। দাদি মুখ গোমরা করে রয়েছেন। একবারও আমার সাথে কথা বলেনি। দাদি, আমি এসেছি তো এখনো রাগ করে আছো আমার উপর? মেঘা নিশ্চুপ মেঘার দাদি। ও দাদি, কথা বলছো না কেন? মেঘার দাদি চুপ করে থেকে হঠাৎ মেঘাকে জড়িয়ে ধরে বলে উঠল, রাগ করব না কেন? তুই কি জানিস তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল? সব স্বপ্ন ভেঙে গেল। মেঘার দাদির কথা শুনে তোত্তকি হেসে দিয়ে বলে উঠল, সরি দাদি, তুমি রাগ করো না। খুব তাড়াতাড়ি তোমার নাতিনকে আবার বিয়ে করব। শুধু তোমার নাতিকে একটু তাড়াতাড়ি বড় হতে বল। তোত্তকি, কেন গো দাদা? মেঘা কি তোমাকে ভালোবাসে না? মেঘার দাদি। তোত্তকি মেঘার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, উহু। তোত্তকির আর দাদির কথাগুলো শুনে মেঘা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। এ লজ্জাজনক পরিস্থিতিতে লজ্জা বাড়িয়ে দেওয়ার জন্য মিমমা হুট করে এসে বলে উঠল, জিজু গো, আজকে কিন্তু তোমার বউকে নিয়ে পাবে না, ঠিক আছে? মিমমার কথা শুনে তাহসিন হেসে উঠল। আর মনে মনে বলে উঠল, আজকে মেঘা অনেক কিছু বোঝে না, তার জন্য দায়ী আমি। কখনো ওকে বান্ধবীদের সাথে মিশতে দেইনি, ভেবেছিলাম পেকে যাবে। কিন্তু এখন কষ্টটা তো আমারই হচ্ছে। তোত্তকি ভেবেই তোত্তকি নিঃশ্বাস নিল। মিমমা বেশি কথা না বলে মেঘাকে টেনে নিয়ে অন্য রুমে নিয়ে গেল। দাদিও সাথে গেল। দাদি যাওয়ার আগে বলে গেল, দাদা গেলাম, নাতি বিয়ে তো অনেক কাজ বাকি আছে। রাতে বেলা কিন্তু তোমার কাছে থাকবো। মেঘার দাদি। 3 ঘন্টা হয়ে গেছে তোত্তকি একা রুমের মধ্যে বন্দী। মেঘার দেখা মিলেনি। মেয়েটা বেড়াতে এসে তাকে ভুলেই গিয়েছে। তোত্তকি শুয়ে শুয়ে ভাবতে লাগলো মেঘার কথা। তার বলা কথাগুলোর কি প্রভাব মেঘার উপর পড়ে? নাকি মেয়েটা তাও কিছু বুঝে না? 3 ঘন্টা হয়ে গেছে তোত্তকি একা রুমের মধ্যে বন্দী। মেঘার দেখা মিলেনি। মেয়েটা বেড়াতে এসে তাকে ভুলেই গিয়েছে। তোত্তকি শুয়ে শুয়ে ভাবতে লাগলো মেঘার কথা। তার বলা কথাগুলোর কি প্রভাব মেঘার উপর পড়ে? নাকি মেয়েটা তাও কিছু বুঝে না? মিমিমা আপুর রুমে চুপ করে বসে আছি। তোত্তকি ভাইয়া বলা প্রত্যেকটা কথার রিয়েকশন শুরু হয়ে গিয়েছে। তার এমন অদ্ভুত কথা বিশ্বাস করতে পারছি না। যে লোকটা আমার সাথে ভালোভাবে কথা বলতে পারে না, সে কিনা বলছে আমি তাকে ভালোবাসি না। মেঘাকে গভীর চিন্তায় মত্ত দেখে মিমমা তাকে হালকা ঝাঁকি দিয়ে বলল, কিরে মেঘু রানী, কি ভাবছিস? মিমমা নিশ্চুপ মেঘা। মিমমা আপুর দ্বিতীয় ডাকে আমার চিন্তায় ব্যাঘাত ঘটল। বিরক্ত নিয়ে বললাম, হুম বলো। মেঘু রে জিজু না তোকে অনেক ভালোবাসে। মিমিমা আপুর কথাই আমি লজ্জা পেলাম। আমতা আমতা করে বলে উঠলাম, না একটুও তো ভালোবাসে না। মেঘা, কে বলছে তোকে? মিমমা নিশ্চুপ মেঘা। গাধি, তুই আজীব বোকাই রয়ে গেলি। মিমমা আপুর কথা শুনে ভ্রুকুচকে আপুর দিকে তাকালাম। কিছুই বুঝিস না তুই? মিমমা কোন কথা না বলে চুপ করে আপুর দিকে তাকিয়ে রইলাম। তোকে যখন টেনে নিয়ে এলাম তখন কি জিজুর মুখের দিকে তাকিয়েছিস? মিমমা না তো। মিমমা মেঘার কথা শুনে বাঁকা হেসে বলে উঠল, তাকালি দেখতি, তোকে নিয়ে আসার সময় জিজুর মুখ দেখার মতো ছিল। একদম অসহায় পথিকের মতো আমার দিকে তাকিয়েছিলেন। মিমমা আপুর কথা শুনে নিজের অজান্তেই লজ্জা পেয়ে উঠলাম। লজ্জায় আপুর দিকে তাকাতে পর্যন্ত পারছি না। মেঘাকে লজ্জা পেতে দেখে মিমমা হেসে দিয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন আসল খবর বল। মিমমা মানে? মেঘা আপুর আসল খবর কথাটার মানে বুঝতে পারলাম না। চোখ দুটো ছোট ছোট করে আপুর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেঘার অদ্ভুত দৃষ্টি দেখে মিমমা দাঁত বের করে হেসে উঠল। বুঝিসনি? মিমমা না তো। মেঘা আমাকে খালা বানাবি কবে? মিমিমার কথাই মেঘা খিলখিল করে হেসে বোকার মতো বলে উঠল, তুমি যখন হতে চাও। মিমিমা কিছু বলার আগেই মেঘার চাচি রুমের ভিতরে চলে এলেন।
মিমাকে উদ্দেশ্য করে বললেন, এই তোরা গল্প করা বাদ দে, তাড়াতাড়ি রেডি হ। সীমা সারা নিঝুম ওরা কোথায়? মেঘার চাচি, আম্মু ওরা তো গোসল করতে গিয়েছে। মিমমা, আচ্ছা। মেঘা শোন, তুই গোসল করবি না? মেঘার চাচি, মেঘার চাচির কথাই মিমমা বলে উঠল, ইস তোমার কি মনে হয় ও গোসল করবে? মিমমা, কেন করবে না? মেঘার চাচি, আপুর দিকে বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করলাম। আপু কি বলে শোনার জন্য? মেঘার তাকানোর ধরন থেকে মিমমা মিটিমিটি হেসে বলল, যেই মেঘা হালকা বাতাস বইলে গোসল করে না, তোমার কি মনে হয় সেই মেয়ে কি এই ঠান্ডার মধ্যে গোসল করবে? তাও বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। মিমমা, আপুর কথা শুনে না হেসে পারলামন। কথাগুলো হাসির মনে হলেও সত্য। আমার অনেক ঠান্ডা লাগে। একটানা বৃষ্টি পড়লে 3 দিনও গোসল করা হয় না। সব সময় একটু বেশিই শীত লাগে। কিন্তু আজে শীত করলেও গোসল করব। বিয়ে বাড়ি এসেছি বলে কথা। তাছাড়া ভাইয়াও আমাকে নোংরা বলবে। মিমিমাকে মজা করতে দেখে মিমমার মা ধমক দিয়ে বলে উঠল, মেয়েটা এভাবে বলছিস কেন? ও কি আর ইচ্ছে করে গোসল না করে থাকে নাকি? দেখিস না কি ভাঙা শরীর। মেয়েটার পুষ্টির অভাবে শীত করে, বুঝছিস? আরে আম্মু আমিও জানি, কিন্তু এই মেয়েটা খাই না কেন? মিমমা, আমার খেতে ভালো লাগে না। মেঘা, কথা বাদ দে, এখন ফ্রেশ হয়ে রেডি হ। একটু পরে দেখবি সবাই চলে এসেছে কিন্তু তোরাই রেডি হতে পারিসনি। মেঘার চাচি, অন্যদিকে বিরক্ত নিয়ে ক্লাসে বসে আছে তিথি। সামনে দাঁড়িয়ে লেকচার শোনাচ্ছে সাদ। তিথি হাজার চেষ্টা করেও লেকচারে মনোযোগ দিতে পারছে না, কারণ তার পাশে দুটো মেয়ে বসে সাদকে নিয়ে আলোচনা করছে। মেয়ে দুইটি একজন আরেকজনকে বলছে, নীলা দেখ না স্যার আমাদের দিকে তাকাচ্ছেন। তোরি, কার দিকে তাকাচ্ছে রে? তোর দিকে নাকি আমার দিকে? নীলা, দেখ মনে হয় তোর দিকে তাকাচ্ছে। তোরি, সত্যি? আজকে আমি সাদ স্যারের ক্লাস থাকাতে মুখে বেশি করে ল্যাশ মেখে এসেছি, যাতে মুখ চিকচিক করে। আর স্যারেকেই কও সুন্দর লাগছে দেখছি। কি সুন্দর চুলগুলো, একটু পেকে গেছে তো কি হয়েছে, কালার করতে কি যে সুন্দর লাগবে, ভেবেই বুকটা কেমন যেন করে। নীলা, নীলার কথা শুনে তোরই মন খারাপ করে বলল, ওহ তাই? স্যারের মনে হয় অনেক বয়স। যদি বিবাহিত হয় তাহলে তোর সব সাজ তো পানিতে যাবে। তোরই, তোর কি মনে হয় আমি না জেনে স্যারকে পটাতে চেষ্টা করছি? বাবাকে দিয়ে খোঁজ নিয়ে দেখছি স্যার অবিবাহিত। নীলা, নীলা আর তোরির ফিসফিস করা কথা শুনে তিথির মাথায় রাগ উঠে গেল। রাগে তার সারা শরীর কাঁপতে লাগলো। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। সাদ লেকচার দিচ্ছিল আর কিছুক্ষণ পর পর তিথির দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ তিথিকে রাগতে দেখে সাদ চিন্তায় পড়ে গেল। কি এমন হলো যে মেয়েটা হঠাৎ রেগে গেল কেন? এদিকে মিমিমা আপু জোর করে আমাকে শাড়ি পরিয়ে দিলেন, তাও আবার নীল রঙের শাড়ি। শাড়িটা অনেক সুন্দর হলেও খুব পাতলা। জীবনে দ্বিতীয়বারের মতো শাড়ি পরেছি, কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মিমমা আপুর মামাতো বোন সারা আপু আমার মতো নীল রঙের শাড়ি পরেছে, তাকেও দেখতে অনেক সুন্দর লাগছে। মিমামা আপুকে সাজিয়ে দিচ্ছে তার মামাতো বোনেরা। আমি কিছু পারি না তাই চুপচাপ দেখে যাচ্ছি। প্রচুর খিদে পেয়েছে, তাই আপুকে না বলেই রুম থেকে বেরিয়ে পড়লাম। তাছাড়া ভাইয়া খবরও নেওয়া হয়নি, নিশ্চয়ই সে আমার উপর রেগে আছে। দূর ব্যস্ততার কারণে তার একটু খোঁজও নেওয়া হলো না। তত্ত্বকি ফ্রোশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই মেঘাকে দেখতে না পেয়ে প্রচুর রেগে গেল সে। মেয়েটা কি পেয়েছে? একবারও তার সাথে দেখা করতে এলো না। বেশি সাহস হয়ে গিয়েছে বোধ হয়। কথাগুলো চিন্তা করতে করতে তত্ত্বকি রুম থেকে বেরিয়ে পড়ল। বাড়িতে অল্প আয়োজনের বিয়ে হলেও মানুষের অভাব নেই। শাড়ির কুচি ধরে হাঁটছি, উদ্দেশ্য ভাইয়ার কাছে যাব। শাড়িটা অতিরিক্ত পাতলা হওয়া নিজের কাছে লজ্জা লাগছে। মাথায় ঘোমটা দিয়ে হাঁটছি যাতে কেউ আমার না দেখতে পারে। এমন অবস্থা হঠাৎ পেটের উপর কারো ছোঁয়া পেয়ে আমি থমকে দাঁড়ায় পড়লাম। মনে হচ্ছে কেউ গুটি গুটি হাত দিয়ে আমার পেট চেপে ধরে আছে। কিছুক্ষণ নীরব রইল চারপাশ। আমি মুচকি মুচকি হাসছি। পিছনে থেকে হাতের বাঁধনটা আরো শক্ত হয়ে এলো। আমি না দেখলেও বুঝতে পারলাম যে এটা কার কাজ। সামনের দিকে ফিরে হাতের বাঁধনটা ছাড়িয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়লাম। মিষ্টি করে হেসে দিয়ে বললাম, কেমন আছো ভাইয়া? মেঘা, আমার কথার উত্তরে আমার সামনে থাকা সানাফ গাল ফুলিয়ে উড় দিল। ভালো নেই। সানাফ, কেন? কারণ তুমি আমাকে রেখে বিয়ে করে ফেলেছ। তুমি পচা। সানাফ, কে বলেছে যে আমি তোমাকে রেখে বিয়ে করে ফেলেছি? মেঘা, আম্মু বলেছে। সানাফ, সানাফের অভিমান সুরে টেনে টেনে বলা কথাগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছে। নিজের হাসি কন্ট্রোল রেখে সানাফের দিকে তাকালাম।
সানাফ কান্না মাখা মুখ করে বলল, তুমি শুধু আমার বউ, আমার সাথে থাকবে, আমাকে আদর করবে, চলো না আমার সাথে। সানাফ বলেই সানাফ কান্না শুরু করে দিল। আমি কি করে ওর কান্না থামাবে বুঝে উঠতে পারলাম না। সানাফের দিকে ঝুঁকে ওর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম, কান্না করে না ভাইয়া। মেঘা। সানাফ আমার কথা শুনল না, বরং জোরে জোরে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে একটুও বিরক্ত লাগছে না, হাসি পাচ্ছে। সানাফ হলো আমার ছোট ফুপুর একমাত্র ছেলে। বয়স বেশি না, মাত্র 4 বছর। যখন থেকেই ছেলেটা কথা বলা শিখছে তখন থেকেই আমাকে বউ বউ করে ডাকে। আমার তো মাঝে মাঝে মনে হয় ও সর্বপ্রথম বউ ডাকাটাই ওর মুখে থেকে বেরিয়েছে। এই ছেলে যে বড় হয়ে কি হবে আল্লাহ ভালো জানে। সানাফ কাঁদছে আর বলছে, মেঘা আপু তুমি শুধু আমার বউ। সানাফ। সানাফের কান্না আমি থামাতে পারলাম না। হয়তো কোলে নিলে চুপ হয়ে যেত, কিন্তু আমি কোলে নিতে পারবো না। কারণ শাড়ির যে অবস্থা যে কোন সময় খুলে যেতে পারে। আর যদি ওকে কোলে নেই তাহলে বোধ হয় এখনই আমি শেষ। অবশেষে উপায় না পেয়ে আস্তে করে ফুপিকে ডাক দিলাম। আমার ভাগ্য ভালো ছিল তাই ফুপিও চলে এলো। ফুপিকে দেখে সানাফ চুপ হয়ে গেল। ফুপি আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে উঠল, কেমন আছিস মেঘু? মেঘার ফুপি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মেঘা, আমিও ভালো আছি। তুই তো দেখি অনেক অনেক সুন্দর হয়ে গিয়েছিস, একদম বড়দের মতো লাগছে। মেঘার ফুপি। ফুপির কথা শুনে আমি হেসে দিলাম। ফুপি আমার নাক টেনে আফসোস শুনে বলল, ইস আমার যদি তোর থেকে বড় কোন ছেলে থাকতো, তাহলে তোকে আমি আমার ছেলের বউ করে রাখতাম। মেঘর ফুপি। ফুপির কথা শুনে লজ্জা পেয়ে চুপ করে রইলাম। অন্যদিকে ক্লাস শেষ করে বাইরে বেরিয়েছে তিথি। মিনিট 5 আগে সাদাও ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। তিথি রাগে ফুঁসতে ফুঁসতে এলোমেলো পায়ে হেঁটে চলছে। সে কোথায় যাচ্ছে নিজেই জানে। প্রচুর রাগ হচ্ছে নীলা নামের মেয়েটির উপর। হঠাৎ করে তিথির পা থেমে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে। তার সামনে একদল মেয়ে দাঁড়িয়ে আছি। মেয়েগুলোর দিকে না তাকিয়ে সে আবার হাঁটতে শুরু করল। এমন অবস্থায় একটা মেয়ে এসে তিথির হাত টেনে ধরল। হাতে টান অনুভব করতেই তিথি চুপ করে দাঁড়িয়ে পড়ল। পিছনে দিকে ঘুরে নত দৃষ্টি সরিয়ে মেয়েগুলোর দিকে মাথা উঁচু করে তাকিয়ে দেখল। একজন ব্যতীত কাউকেই সে চিনতে পারল না। বিরক্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সেই চেনা মেয়েটি অর্থাৎ নীলার দিকে। নীলা তিথির দিকে পৈশাচিক হাসি দিয়ে তাকালো। সবগুলো মেয়েই তিথির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েগুলোর মধ্যে থেকে সাদা জামা পরা একটা মেয়ে জোর গলায় তিথিকে বলে উঠল, এই মেয়ে তোর নাম কি রে? মেয়েটি। তিথি মেয়েটির কথায় ভদ্রভাবে উড় দিল, জি আমার নাম তিথি। আপনারা আমাকে ডেকেছেন কেন? আমাকে কি আপনাদের প্রয়োজন? তিথি। তিথির কথা শুনে মেয়েটি জোরে জোরে হাসতে লাগল। হ্যাঁ দরকার, তোমাকে একটা কাজ করতে হবে। নীলা। তিথি বিরক্ত নিয়ে বলল, জি বলুন কি কাজ? যদি সম্ভব হয় তাহলে করার চেষ্টা করব। তিথি। তিথির কথা শুনে সাদা জামা মেয়েটি রাগী কণ্ঠে বলে উঠল, চেষ্টা করবি মানে? কান খুলে শুনে রাখো, আমারা তোর সিনিয়র, তাই আমরা যা বলবো তোকে তাই করতেই হবে। বুঝেছিস? সিনিয়র নামক শব্দটা শুনে তিথির বুকের ভিতরে ধক করে উঠল। তার আর বুঝতে বাকি রইল না যে সে আজকে রেগের শিকার হতে চলেছে। তিথি ভয় পেয়ে চুপ করে রইল। এই প্রথম সে রেগের শিকার, তাই ভয় কান্না চলে এলো তার। সাদা জামা পরা মেয়েটি তিথির দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এই মেয়ে এই প্রেমপত্রটা ধর। তিথি। তিথি কাপা কাপা হাতে চিঠিটি নিয়ে অসহায় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকল। মেয়েটি তিথিকে কাঁপতে দেখে হাসতে লাগল। কিছুক্ষণ হেসে কঠিন গলায় ধমকের সুরে বলল, জানিস এই চিঠিটা তোকে কাকে দিতে হবে? মেয়েটি। নিশ্চুপ তিথি। ও সরি, তোর তো জানারই কথা না, আমিই বলছি। মেয়েটি। তিথি মেয়েটির দিকে ভীত দৃষ্টিতে তাকালো। মেয়েটি তিথিকে বিনা দ্বিধায় বলে উঠল, আমাদের ভার্সিটির সাইকোলজির টিচার সাদ স্যারকে। ক্লিয়ার? মেয়েটি। তিথি মেয়েটির কথা শুনে অবাক হয়ে উঠল। শেষমেশ কিনা সাদকে প্রেমপত্র দিতে হবে তার। এক বাড়িতে থাকা সত্ত্বেও যেই মানুষটার সাথে দরকারের বেশি কথা হয় না, এখন কিনা সেই মানুষটিকে প্রেমপত্র দিতে হবে। ভেবেই তিথির সারা শরীর শিউরে উঠল। এই মেয়ে কি এত ভাবছিল? এত ভেবে কোন লাভ নেই। যখন সাদ স্যার আসবে তখন আমাদের সামনে তুই স্যারকে প্রপোজ করবি। আর যদি না করিস তাহলে তোর কপালে দুঃখ আছে, বুঝতে পেরেছিস? মেয়েটি। এদিকে একা একা রুমে বসে থাকতে ভালো লাগছিল না তত্ত্বকির, তাই সে কিছুটা সময় মেঘার চাচাদের কাজে সাহায্য করেছে। তত্ত্বকির হেল্পফুল ব্যবহার দেখে সবাই মুগ্ধ। তার ব্যবহারে সবাই তো অবাক। ছেলেটা যে এত মিশুক হতে পারে তা সবার ধারণার বাইরে। সবাই খেতে বলেছিল কিন্তু তিক খায়নি।
খিদে পেটে মেঘাকে খুঁজে চলছে তিক। কিন্তু কোথাও মেঘাকে দেখতে না পেয়ে রেগে গেল সে। মেয়েটার সত্যি সাহস বেড়ে গিয়েছে। তত্ত্বকি কানে ফোন নিয়ে কারো সাথে কথা বলতে বলতে হেঁটে চলছে। মিমমার খালাতো বোন সারা নামের মেয়েটা হাঁটতে হাঁটতে হঠাৎ স্তব হয়ে থেমে গেল। নীল পাঞ্জাবি পরিহিত তত্ত্বকিকে দেখে থমকে দাঁড়াই পড়ল সে। আজকে সারা শেষ হয়ে গিয়েছে। তত্ত্বকিকে দেখে মনে মনে বলে উঠল, আমার এই কিউট লোকটাকে চাই। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমাকে গম্ভীর কিউটি বয়। আই মাস্ট নিড ইউ। সারা শাড়ি পরে ভাইয়াকে খুঁজে চলেছে। রুমে গিয়েও তাকে পায়নি। তাকে না দেখতে পেয়ে কেমন যেন লাগছে। ভালো লাগছে না, খুব দেখতে ইচ্ছে করছে তাকে। হাঁটার সময় হঠাৎ মেঘার পায়ের সাথে শাড়ি বেঁধে গেল। মেঘা নিজেকে কন্ট্রোল করতে পারল। শাড়ির পিন খুলে সাদের সামনে চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিথি। মাটির দিকে স্থির দৃষ্টি রেখে কাঁপছে সে। সাদ তিথির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদের মনে প্রশ্ন জাগছে, যেই মেয়ে কখনো তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, সেই মেয়েটা কিনা তার সামনে দাঁড়িয়ে আছে কথা বলার জন্য। নীলা সহ তিথির সিনিয়র মেয়েগুলো কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। লুকিয়ে লুকিয়ে মনোযোগ সহকারে তিথি আর সাদের দিকে তাকিয়ে রয়েছে তারা। সাদা ড্রেস পরে থাকা মেয়েটি মিটমিট করে হেসে যাচ্ছে। সিনিয়র দলের সবাই সাদের রিয়েকশন দেখার জন্য ব্যাকুল প্রত্যাশায় রয়েছে। তাদের প্রত্যেকের ধারণা আজ তিথির খবর আছে। নিশ্চয়ই সাদ তিথিকে থাপ্পড় মারবে। সবার মতো নীলাও আগ্রহ দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে তিথিদের উপর। কিন্তু নীলা তিথির মুখের দিকে এক পলও তাকায়নি, বরং সে একবারের জন্যও সাদের মুখের দিক থেকে দৃষ্টি সরানোর প্রয়োজন বোধ করেনি। লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাদের দিকে। সাদ বুকে হাত গুজে তার মিষ্টি বউটার দিকে পলকহীন নয়নে তাকিয়ে আছে। কিছুটা সময় তিথিকে মন ভরে দেখার পর সাদ নিজের বাইরের লুটকা অর্থাৎ টিচারদের মতো গম্ভীর মুখটা স্বাভাবিক করে নিল। বাসায় তিথির সামনে যেভাবে থাকে ঠিক তেমন মুখ করে ফেলল, যাতে তিথি কিছুটা হলেও স্বাভাবিক হয়। সাদ মুখে হাসি রেখা টেনে দাঁড়িয়ে থাকলেও তিথি এখনো পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। রাগে দুঃখে প্রচুর কান্না পাচ্ছে তার। কান্না পাওয়ার মূল কারণ, নীলা মেয়েটা কেন সাদের দিকে তাকিয়ে থাকবে, কেন সাদের রূপের বর্ণনা করবে। কথাগুলো ভেবেই প্রচুর রাগ পাচ্ছে সে। নিজের রাগ কন্ট্রোল করতে চাইলেও পারছে না। অতিরিক্ত রেগে যাওয়ার ফলে তিথির হাত পা কাঁপছে। প্রমাণস্বরূপ তার হাতে থাকা চিঠি নামক প্রেমপত্রটি হাতের মুঠোর চাপে গুটিয়ে গেছে। চতুর্ভুজ আকৃতির চিঠিটি গোল ডিম্বাকার আকৃতি ধারণ করেছে। তিথি রাগে দাঁতে দাঁত চেপে নত দৃষ্টি করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাদ কিছুক্ষণ তিথিকে পর্যবেক্ষণ করে বুঝতে পারল মেয়েটা তাকে কিছু বলতে চাই। তাই সাদ আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেল না। হঠাৎ তিথির হাত খপ করে ধরে হাঁটতে লাগল। হঠাৎ সাদ তিথির হাত ধরাতে নীলা সহ সিনিয়র মেয়েগুলো থতমত খেয়ে গেল। একে অপরের দিকে অবাক চাউনিতে তাকিয়ে রইলা। নীলা বিস্ময় নয়নে হা করে তাকিয়ে রইলা সাদদের দিকে। তিথিকে এনে ভার্সিটির পিছনটাতে নিয়ে এসেছে সাদ। ক্লাসের পিছনে হওয়ার জন্যে সচরাচর কেউ এই দিকটাতে আসে না। চারপাশ অনেকটা জঙ্গলের মতো, ঘন ঘন গাছপালা দিয়ে ভরা। জায়গাটা অন্ধকার আচ্ছন্ন হলেও সাদের কাছে খুবই প্রিয়। ভার্সিটিতে জয়েন্ট হওয়ার পর থেকে এদিকটিই তার আসা যাওয়া হয়। যখনই সে কোন বিষয় নিয়ে চিন্তিত থাকে তখন নিয়ে জায়গাটা ছুটে চলে আসে। এখানে থাকা প্রতিটি গাছপালা তার সকল চিন্তা থেকে মুক্তি দেয়। সাদ তিথিকে নিয়ে একটা আধ ভাঙা বেঞ্চের উপর বসল। কিছুটা দূরত্ব রেখে বসল। তিথিও চুপ করে বসে রইল। এখনো রাগ কমেনি তিথির। অত্যধিক রাগ হচ্ছে নীলা নামের মেয়েটার উপর। এদিকে নীলা সহ তিথির সিনিয়র মেয়েগুলো তাদের পিছু নিয়ে ভার্সিটির পিছনের দিকটা চলে এলো। হঠাৎ করে সাদ তিথিকে এদিকটাকে কেন নিয়ে এলো তা দেখার জন্য তারা এখানে এসছি। সাদের মতো টিচার কিনা একটা মেয়ের হাত ধরেছে, ব্যাপারটা যেন তাদের মাথার উপর দিয়ে গেছে। তিথি কিছুক্ষণ চুপ করে বসে রইল। সাদ তার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসে আছে। তিথি নিজেকে শান্ত রাখতে ব্যস্ত হয়ে পড়ল। সিনিয়র মেয়েটার কথা মনে পড়তে তার চোখ পড়ল তার হাতে থাকা কাগজটির উপর। দুমড়ে মুচড়ে গেছে কাগজটা। তিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে দেখতে লাগল। ভালো করে খেয়াল করতেই ভয় পেয়ে গেল সে। কারণ সাদ মেয়েগুলোকে দেখতে না পেলেও তিথি ঠিক দেখতে পেল। হঠাৎ সাদা জামা পরিহিত মেয়েটির দিকে চোখ পড়তেই তিথির মুখে ভয়ের স্পষ্ট ফুটে উঠল। অবশেষে সে সিদ্ধান্ত নিল চিঠিটি সাদকে দিবে। সাদ তিথির অনুভূতি বুঝতে পারছে না। সে মনে মনে ভেবে চলছে আজকে কি এমন হয়েছে তিথির যে মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তিথি তার হাতে থাকা কাগজটা সাদের সামনে এগিয়ে ধরল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, এইটা নিন, এটা আপনার। তিথি। সাদ তিথির হাতে থাকা কাগজটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এতক্ষণ সাদের দৃষ্টির অগোচরে ছিল চিঠিটি। সে মিটিমিটি হেসে তিথির হাত থেকে কাগজটি নিল।
আড়লে নীলাসহ লুকিয়ে থাকা মেয়েগুলো অধীর আগ্রহে তাকিয়ে রইল সাদের দিকে। সাদ চিঠিটি খুলে পড়া শুরু করল। অর্ধেক লিখা পড়ে সাদ দাঁড়িয়ে পড়ল। তিথির মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগল। হঠাৎ করে সাদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল। তিথির দিকে মুখ করে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল সে। চিঠিটি বুকে জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে করল। নিজের ভালোবাসার মানুষটির চোখে পানি দেখে তিথির বুকের ভেতর কেঁপে উঠল। সাদের ডুকরে কেঁদে উঠা সহ্য করতে পারছে না সে। সাদ চিঠিটি বুকে চেপে ধরে বলে উঠল, তিথি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি ঠিক একদিন না একদিন আমাকে ক্ষমা করে দিবে। ধন্যবাদ বউ, আমাকে এত তাড়াতাড়ি মাফ করার জন্য। জান বউ, তুমি এই কয়েকদিন আমাকে তোমার দহনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। আমার কাছে থেকে ও আমার সাথে কথা বলনি। নিজের ভালোবাসার মানুষটির নীরবতা যে কতটা কষ্টের তা তুমি আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছ। সাদ সাদ কিছুটা থেমে আবার বলতে লাগল, আজ আমার অপেক্ষার প্রহর শেষ হলো। আমি আর পারছি না রে বউ তোর থেকে দূরে থাকতে। তোর অবহেলায় আমার বুকে আগুন ধরিয়ে দেয়। আগুনের জ্বালা আমি সহ্য করতে পারি না। খুব কষ্ট হয় আমার, খুবই। জানিস বউ, তোর কিশোরী বয়সের পাগলামিগুলো আমার রাতের ঘুম হারাম করে দেয়। চোখ বুজলে তোর সেই দুষ্টু মাখা হাসি আমার স্মৃতিতে ভেসে ওঠে। তোকে সেই 5 বছর আগে থেকে সৃষ্টিকর্তার কাছে চেয়েছি। তোকে না পাওয়াতে খুব অভিমান হতো সৃষ্টিকর্তার। আজ বুঝি সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। বউ রে, আর আমাকে তোর দহনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করিস না। খুব জ্বালা করে এই বুকের ভেতর। আমাকে আর কষ্ট দিস না। তোর ভালোবাসা চাই আমার। তোর নামের বৃষ্টিতে একটু ভিজতে দিবে আমায়? সাদ সাদের কথাগুলো তিথির হৃদয়ে ধারালো তীরের ন্যায় বিঁধছে। ছেলেরা সহজে কাঁদে না। ছেলেরা নাকি অনেক কঠোর হৃদয়ে অধিকারী হয়। কথাটা যেন তিথির কানে বারবার বেজে চলেছে। আজ তিথির মনে কেমন যেন সুখানুভূতি হচ্ছে। তিথি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। সাদা কিছুক্ষণ কেঁদে আবার চিঠিটি পড়তে শুরু করল। চিঠিটি যেন সাদকে পাগল করে তুলছে। পুরো চিঠি জুড়ে ভালোবাসি কথাটা বারবার উল্লেখ করা আছে। চিঠিটি অনেকটা প্রাণহীন। যে কেউ পড়ে বলবে অনুভূতিহীন চিঠি। যেখানে উল্লেখ করা হয়েছে সাদের রূপের কথা, সাদের চুল, চোখ, নাক, ঠোঁট ইত্যাদির কথা। চিঠিটি পুরোটা পড়া শেষ করল সাদ। শেষের লাইনটা পড়ে সাদের বুকের ভেতর বেদম প্রহর শুরু হয়ে গেল। খুশির জলে ছলছল করা বিজয়ের হাসি মাখা মুখটা নিমিষেই অমাবস্যার রাতের মতো আধারে ঢেকে গেল। চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। সাদ উঠে দাঁড়িয়ে পড়ল। নিজেকে ভুল প্রমাণ করতে সে আবার চিঠিটি পড়ল। না, সে ভুল দেখেনি। চিঠিটির নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে, ইতি তোমার নীলা। সাদ আরও ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারল চিঠিটির হ্যান্ডরাইটিং তিথির না। এখন সে পরিষ্কার তিথি তাকে মাফ করেনি। ভেবেই সাদের ভেতরটা পুড়ে যেতে লাগল। সাদ চিঠিটি তিথির হাতে দিয়ে কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট সুরে বলল, সরি, আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে। পারলে আমাকে ক্ষমা করে দিও। সাদ কথাগুলো বলেই সাদ বা হাত দিয়ে চোখের পানি মুছে এলোমেলো পায়ে হাঁটতে শুরু করল। তিথি ঠাস করে মাটিতে বসে পড়ল। চিঠিটি চোখ বুলিয়ে দেখে নিল। তার আর বুঝতে বাকি রইল না যে কেন সাদা তাকে রেখেই চলে গেল। তিথির চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। মেয়েগুলো সাদের পিছু পিছু যেতে লাগল। তারা সবটা দেখতে পেলেও শুনতে পায়নি। কি ঘটেছে কিছুই তারা বুঝে উঠতে পারেনি। নীলা নামের মেয়েটা ভয়ে চুপসে আছে। আজ নিশ্চিত তার কপালে কষ্ট আছে। কষ্ট তো থাকাটাই স্বাভাবিক, কারণ সে যে চিঠির শেষে নিজের নাম লিখে রেখেছে। এদিকে আপুর রুমে চুপ করে বসে আছি। একটু আগে ঘটে যাওয়া ঘটনা ভেবেই শরীর শিউরে উঠছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আজ যদি দাদি না থাকতো তাহলে নিশ্চয়ই ভাইয়ার বকা খেতে হতো। শাড়িটাও ঠিকঠাক মতো সামলাতে পারি না। তখন শাড়িটা পিন খুলে গিয়েছিল বলে আমি নিজেও মাটিতে পড়ে গিয়েছিলাম। অনেক ব্যথা পেয়েছি। দাদি আমাকে তুলে রুমে এনে আবার শাড়িটা পরিয়ে দিয়েছেন। এখন চুপ করে বসে আছি। ভাইয়ার সাথে একবারের জন্যও দেখা হয়নি। তার কথা খুব মনে পড়ছে। আমার পাশে মিমমা আপুর বোন সারা আপু বসে আছেন। মুখে তার হাসি লেগেই আছে। কেন হাসছে তা আমার অজানা। মিমামা আপুকে সাজিয়ে দিচ্ছে মেয়েরা। রুমে অনেক মানুষ। ছেলে মানুষ নেই, সবাই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘার উপর সামনে এলো তত্ত্বকি। রাগে তার হাত পা কাঁপছে। মেয়েটা কি পেয়েছে একবারও দেখা করার প্রয়োজন বোধ করল না। তার চেয়ে বেশি তত্ত্বকির রাগ হচ্ছে মেঘার পরনে থাকা শাড়ির উপর। একটু আগে মেঘাকে এক পলক দেখেছিল সে, কিন্তু কিছু বলার আগেই মেঘা চোখের আড়াল হয়ে গেছে। আজ মেঘাকে এই অপরাধের শাস্তি পেতে হবে। তত্ত্বকি কোন দিকে না তাকিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ল। কারো সাথে কোন কথা না বলে হুট মেঘার হাত ধরে মেঘাকে রুম থেকে নিয়ে বেরিয়ে গেল।
ভাইয়া মুখের দিকে তাকিয়ে দেখতেই বুকের ভেতর ধক করে উঠল। সে যে আমার উপর অনেক রেগে আছে তা আর বুঝতে বাকি রইল না। মেঘাকে রুমে এনে ঠাস করে দরজা বন্ধ করে দিল তোত্তকি। মেঘার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, স্টুপিড, কোথায় ছিলি এতক্ষণ? তোত্তকি, নিশ্চুপ মেঘা। অনেক সাহস হয়ে গেছে না তোর? বেশি পেকে গেছিস তুই। আজকে তোর সব সাহস একেবারে ঘুচিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? তোত্তকি। ভাইয়া কথা শুনে আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। ভয় লাগছে প্রচুর। তার শান্ত কণ্ঠ আমার ভয় আরো বাড়িয়ে দিল। বুঝতে বাকি রইল না যে ঝড় আসার পূর্বে পরিবেশ শান্ত থাকে। এখন নিশ্চয়ই আমার উপর ঝড় আসতে চলেছে। মেঘাকে চুপ থাকতে দেখে তোত্তকির রাগ দ্বিগুণ হয়ে গেল। দাঁত দাঁত চেপে মেঘার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল, এই মেয়ে শাড়ি খুল। কুইক তোত্তকি। অনেক সাহস হয়ে গেছে না তোর? বেশি পেকে গেছিস তুই। আজকে তোর সব সাহস একেবারে ঘুচিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? তোত্তকি। ভাইয়া কথা শুনে আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। ভয় লাগছে প্রচুর। তার শান্ত কণ্ঠ আমার ভয় আরো বাড়িয়ে দিল। বুঝতে বাকি রইল না যে ঝড় আসার পূর্বে পরিবেশ শান্ত থাকে। এখন নিশ্চয়ই আমার উপর ঝড় আসতে চলেছে। মেঘাকে চুপ থাকতে দেখে তোত্তকির রাগ দ্বিগুণ হয়ে গেল। দাঁত দাঁত চেপে মেঘার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল, এই মেয়ে শাড়ি খুল। কুইক তোত্তকি। তোত্তকি ভাইয়ার কথা শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। প্রচুর কান্না পাচ্ছে কেন সে আমার সাথে এভাবে কথা বলে? স্টুপিড গ্যাল, এখনই শাড়ি খুলে ফেলবি। তোত্তকি। তোত্তকির কথা শুনে মেঘার চোখ জলে ছলছল করে উঠেছে। মনে হচ্ছে যে কোনো সময় চোখের কোণে লুকিয়ে থাকা জলসাগর থেকে টুপ করে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। শাড়ি পরেছিস কেন? বিয়াদব। তোত্তকি। নিশ্চুপ মেঘা। ভাইয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে চুপ করে রইলাম। তার দিকে তাকিয়ে দেখার মতো সাহস আমার মধ্যে হচ্ছে না। ভয় হাত পা কাঁপছে। এই মেয়ে, চুপ করে থাকিস কেন? ওহ, থাকিবি তো। তুই তো আবার শাড়ি পরে নিজেকে বিশ্ব সুন্দরী প্রমাণ করতে চাস। তোত্তকি। নিশ্চুপ মেঘা। কথাগুলো বলে তোত্তকি নিজের মাথার চুল মুঠো করে টেনে রাগ কমাতে চেষ্টা করছে। হাজারো চেষ্টা করেও রাগ কমাতে পারছে না। যতবার মেঘার দিকে তাকায় ঠিক ততবার তার রাগ দ্বিগুণ হয়ে যায়। মেঘা কেন এত পাতলা শাড়ি পরে ঘুরে বেড়াবে? নিজেকে কন্ট্রোল করতে বারবার ব্যর্থ হচ্ছে সে। তোত্তকির প্রতিটি নিঃশ্বাসই প্রমাণ করে দিচ্ছে যে সে কতটা রেগে আছে। তোত্তকি ভাইয়ার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগতে শুরু করলো। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চোখ দুটো বন্ধ করে চেপে ধরেও পানি আটকে পারলাম না। রাগান্বিত অবস্থা হঠাৎ মেঘার দিকে তাকাতে তোত্তকির রাগ জানালা দিয়ে পালিয়ে গেল। মেঘার চোখে পানি দেখে সে আপনা আপনি নরম হয়ে যায়। বাইরে থেকে নিজেকে শক্ত রেখে মেঘার একদম কাছে চলে আসল। কণ্ঠের মধ্যে কঠোরতা রেখে মেঘার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠে, 5 মিনিট মধ্যে শাড়ি চেঞ্জ করে ভালো একটা ড্রেস পরবি। 1 মিনিটও বেশি সময় ব্যয় হলে তোর খবর আছে। আমি যাচ্ছি তোর শাস্তির ব্যবস্থা করতে। এসে যেন এই শাড়ি পরিহিত অবস্থায় তোকে না দেখি। আন্ডারস্ট্যান্ড? তোত্তকি। কথাগুলো বলেই তোত্তকি রুম থেকে বেরিয়ে গেল। প্রায় মিনিট 2-1 ধরে চোখ বন্ধ করে আছি। তার সামনে চোখ খোলার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর তার উপস্থিতি টের না পেয়ে ভয়ের সাথে পিটপিটিয়ে চোখ খুললাম। হ্যাঁ, আমার ধারণাটা সঠিক। ঘরের কোথাও ভাইয়ার উপস্থিত নেই। তার মানে সে রুম থেকে বেরিয়ে গেছে। ভেবেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলাম। হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়িলাম। ব্যাগ থেকে একটা সাদা রঙের গোল ফ্রক বের করে ওয়াশরুমে চলে গেলাম। শাড়িটা চেঞ্জ করে রুমে এসে বিছানার উপর চুপটি করে বসলাম। ভাইয়া এখনো রুমে আসেননি। বুঝি লোকটা এমন কেন? সবসময়ই সে গিরগিটির মতো রং বদলে ফেলে। যখনই তাকে রাগহীন ভালো মানুষ ভাবি ঠিক তার কিছু মুহূর্তে পরেই সে উল্টো রূপ ধারণ করে। কেন যে এমন আজ পর্যন্ত বুঝতে পারলাম না। মানুষটা শুধু আমার সাথেই অমন ব্যবহার করে। গম্ভীর মুখে কথা বলে। বাজে ব্যবহার করে। বাইরে সবার সাথে কত সুন্দর হেসে হেসে কথা বলে, আর আমার সামনে এলেই এমন একটা ভাব ধরে যে সে কোনোদিনও হেসে পর্যন্ত দেখেনি। দূর, এমন কেন সে? আমার সামনে হাসলে কি হবে? আমি কি তার হাসি চুরি করে নিয়ে যাব? পচা লোক একটা, আমাকে শুধু শুধু কষ্ট দেয়। মেঘা বসে বসে তোত্তকির কথা ভেবে চলছে। ঠিক তখনই তোত্তকি কোথায় থেকে যেন প্লেট ভর্তি খাবার নিয়ে রুমে ঢুকে পড়ল। আশেপাশে তাকিয়ে টেবিল খুঁজতে লাগলো। কোথাও টেবিল দেখতে না পেয়ে বিছানার উপর প্লেটটা রাখল। নিজে দাঁড়িয়ে থেকে মেঘাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে উঠল, দুপুরে কিছু খেয়েছিস? তোত্তকি। নিশ্চুপ মেঘা। মেঘাকে চুপ করে থাকতে দেখে তোত্তকির চোখ মুখ শক্ত হয়ে এলো। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে চেপে বলল, জানি তো কিছু খাসনি। তাই তো। তোত্তকি। নিশ্চুপ মেঘা।
মেঘাকে এখনো নিশ্চুপ থাকতে দেখে তত্ত্বকি বিরক্ত হয়ে উঠল। পরাপর দুটো নিঃশ্বাস ফেলে বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠল, দেখ মেঘা, তোর এই সময়ে অসময়ের নীরবতা আমাকে বিরক্ত করে তোলে। প্রচুর রাগ হয় তোর উপর। তত্ত্বকি ভাইয়ার যা বললেন তা শুনে আমি নত দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালাম। সে বিরক্ত মাখা কণ্ঠে আবারও বলল, খেয়েছিস কিছু? এখন অত্যন্ত চুপ করে থাকিস না। তত্ত্বকি আমি এখন আর চুপ করে থাকতে পারলাম না। কাপা কাপা গলায় ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, না, এখনো কিছু খাইনি। মেঘা মেঘার উড় পেয়ে তত্ত্বকি রাগলা না, বরং শান্ত গলায় বলল, তুই আমাকে দেখে এত ভয় পাস কেন? আমি কি তোকে মারি? আমার সাথে কি কখনো ভালোভাবে কথা বলতে পারিস না? তত্ত্বকি নিশ্চুপ মেঘা, হয়েছে, তোকে আর কোন কথা বলতে হবে না। এখন তোর শাস্তি শুরু হবে। সো রেডি হয়ে নে। তত্ত্বকি শাস্তির কথা শুনেই আমার গলা শুকিয়ে এলো। ভয়ে দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকালাম। মেঘার লুকোচুরি তাকানো দেখে তত্ত্বকির খুব হাসি পেল। বহুত কষ্ট করে হাসি চেপে রেখে গম্ভীর গলায় বলল, এই যে প্লেট দেখছিস, এই প্লেটের সম্পূর্ণ খাবার তোকে একা খেতে হবে। একটু বাদ রাখলে চলবে না। তত্ত্বকির কথা শুনে বোধ হয় মেঘার মুখে বুলি ফুটে উঠল। আতঙ্ক ভর্তি কণ্ঠে তত্ত্বকিকে বলল, না, আমি এত খাবার খাবো না। প্লিজ, আপনি আমাকে এমন শাস্তি দেবেন না। মেঘা চুপ, কোন কথা না, খাওয়া শুরু কর। তত্ত্বকি এক পল খাবারের দিকে তাকিয়ে আমার বমি চলে এলো। ইস, কি খাবার! একে তো পুরো প্লেট ভর্তি, দ্বিতীয়ত আমার অপছন্দের খারাপ। এগুলো আমি খেতে পারবো না, তাই ভাইয়া দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি তো জানেন আমি এসব পোলাও রোস্ট খেতে পারি না। আমার খেতে কষ্ট হয় তো। আমি তত্ত্বকি মেঘাকে কথা বলা শেষ করতে না দিয়েই তত্ত্বকি ধমক বলল, কোন কথা নয়, চুপচাপ খেয়ে ফেল, না হলে অন্য উপায় বের করতে বাধ্য হব। তত্ত্বকির কথাই ভয় পেয়ে গেল মেঘা। তাই কোন কথা না বলে ভদ্রমেয়ের মতো খাওয়া শুরু করল। খুব কষ্টে অর্ধেক খাবার পানি দিয়ে জোর করে গিলে খেলাম। এখন আর পারছি না, প্রচুর বমি আসছে। না খেতে ওয়াক করে উঠতে ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, হয়েছে, আর খেতে হবে না। পুরোটা খেতে পারিসনি, তাই তোর শাস্তি এখনো বাকি আছে। আপাতত আর বর্তমানে আর শাস্তি দিতে চাইছি না। সো রিল্যাক্স। তত্ত্বকি ভাইয়ার কথা শুনে এখন অনেকটা শান্তি লাগছে, কিন্তু মনে মনে খুব ভয় হচ্ছে। খাওয়া শেষ, তাই ভয়মাখা কণ্ঠে ভাইয়াকে বললাম, ভাইয়া একটু মিমিমা আপুর কাছে যাই। মেঘার মুখে ভাইয়া ডাকটা শুনে তত্ত্বকি মোবাইল থেকে চোখ তুলে রাগী দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, না, কোথাও যাওয়া হবে না তোর। এখন চুপচাপ আমার সামনে এই রুমে বসে থাকবি। তত্ত্বকি ভাইয়ার রাগ মাখা কথা শুনে আমি অস্পষ্ট সুরে বললাম, কেন? মেঘার কথার জবাবে তত্ত্বকি উঠে দরজা আটকে দিল। মেঘার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল, কারণ তুই শাড়ি পরে ছেলেদের সামনে গিয়েছিস, তাই এখন তোকে শাস্তি পেতে হবে। হঠাৎ করে তত্ত্বকি মেঘার হাত ধরে নিয়ে যাওয়াতে মিমিমা সহ ঘরের উপস্থিত সবাই মিটমিট করে হেসে যাচ্ছে। শুধু মামিমার বোন সারার মুখে হাসির চিহ্ন নেই। সারা চিন্তায় পড়ে গিয়েছে। তার চিন্তার একমাত্র কারণ, মেঘা কি তত্ত্বকির ওয়াইফ নাকি বোন? এত ছোট মেয়ে কিভাবে কারো বউ হতে পারে? হাজারো চিন্তে ঘুরপাক খাচ্ছে সারার মাথায়। অবশেষে সে চিন্তার অবসান ঘটাতে মুখ ফুটে মিমাকে চিন্তার সুরে বলে উঠল, মিমিমা। সারার ডাক শুনে মিমিমা হেসে দিয়ে তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিছু বলবি? মিমমা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। সারা, বল, কি হয়েছে? মিমমা, ওই মেঘা আছে না তোর চাচাতো বোন? সারা, কি করেছে মেঘা? মিমমা, একটু আগে একটা ছেলে এসে মেঘার হাত ধরে নিয়ে গেল। সে কি মেঘার ভাই? সারার কথার উড়ে মিমমা বলল, হ্যাঁ, ওই ছেলেটা মেঘার ভাই। মিমিমার কথা শুনে সারার ঠোঁটের কোণে হাসির রেখে দেখা দিল। চিন্তার আধারে ঢেকে থাকে কালো মুখটি খুশিতে জ্বলজ্বল করে উঠল। সারা মুখের দিকে ভ্রু কুঁচকে তাকায় মিমমা বলে উঠল, কিন্তু মিমিমার কথা বলা শেষ করতে না দিয়ে সারার বলল, কিন্তু কি? সারা, কিন্তু এখন ওই লোকটা মেঘার স্বামী। কিছুদিন আগে বিয়ে হয়েছে ওদের। মিমিমার কথা শুনে সারার মনের সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। নিমেষেই মুখটা আগের ন্যায় কালো হয়ে গেল। সারা বিচলিত কণ্ঠে মিমমাকে বলল, মেঘা তো অনেক ছোট, এই বয়সে তোরা ওকে বিয়ে দিয়ে দিলি। সারা, মেঘাকে বিয়ে দেওয়ার কোন ইচ্ছে ছিল না আমাদের। আমরা জানতাম না যে ওর বিয়ে হয়ে গেছে। চাচি বিয়ের পরের দিন আমাদের খবরটা জানিয়েছেন। সারা মিমমার সম্পন্ন কথা শুনে মন খারাপ করে বলল, ওহ সারা,
প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি চুপ করে তোত্তকি ভাইয়ার সামনে বসে আছি। কিছুক্ষণ আগে সে দরজা বন্ধ করে দিয়েছে যেন আমি ঘর থেকে বের হতে না পারি। আজকে বোধ হয় আমাকে আর মিমিমা আপুর কাছে যেতে দেবেন না তিনি। দূর কত ইচ্ছে ছিল আপুর বরকে দেখব। শাস্তিস্বরূপ রুম থেকে বের হতে দিবেন না স্পষ্ট বলে দিয়েছে ভাইয়া। ভালো লাগছে না। এভাবে চুপ করে মূর্তির ন্যায় বসে থাকতে খুবই বিরক্ত লাগছে আমার। তোত্তকি ভাইয়া চেয়ারে বসে গম্ভীর মুখ করে মনোযোগ সহকারে ফোন স্ক্রোল করছেন। দেখে মনে হয় গুরুত্বপূর্ণ কাজ করছেন। আমি তাকে আর চোখে পর্যবেক্ষণ করছি। যতবার তার মুখের দিকে তাকিয়ে দেখি ঠিক ততবার যেন বুকের ভেতর অস্থিরতা শুরু হয়ে যায়। একটা মানুষ এতটা গম্ভীর হতে পারে কি করে তাকে না দেখলে কখনো জানতে পারতাম না। অন্যদিকে ভার্সিটি থেকে একা একা বাসায় এসেছে তিথি। এসেই সাদের রুমে গিয়ে দরজা বন্ধ হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসে আছে সে। তার চোখ দিয়ে ঝরঝরে জল পড়ছে। তবে দুঃখে নয় বরং খুশির জল। এত খুশি সে কখনো হয়নি। খুশিতে প্রায় পাগল পাগল হয়ে গেছে। আজ যদি নীলা চিঠিটা সাদকে না দিত তাহলে সে কখনো জানতেই পারত না সাদ তাকে কতটা ভালোবাসে। নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে তার। সাদের বলা প্রতিটি কথা তার বুকে যন্ত্রণা সৃষ্টি করছে। সে সহ্য করতে পারছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। খুব কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে যে নিজেকে শ্বাসকষ্টের রোগী মনে করছে। তিথির আর রুমের মধ্যে থাকতে পারল না। দৌড়ে চলে গেল সাদের মায়ের রুমে। মুখ দিয়ে কোন কথা না বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। সাদের মাকে শক্ত করে চেপে ধরে কাঁদতে লাগল সে। এবার আর আস্তে বা মুখ বুজে নয়, জ্বরে জ্বরে চিৎকার করে কাঁদতে লাগল। হঠাৎ তিথির এমন কাণ্ডে সাদের মা ভয় পেয়ে উঠলেন। সেও তিথিকে 2 হাত দিয়ে আগলে ধরলেন। তিথির মাথায় হাত বুলিতে লাগলে। ভাঙা গলায় তিথিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, মা কাঁদছ কেন? সাদ কি তোমাকে কষ্ট দিয়েছে? সাদের মা। সাদের মায়ের কথা শুনে তিথিও স্পষ্ট সুরে কাঁদতে কাঁদতে বলল, মা আপনার ছেলে আমাকে কোন কষ্ট দেয়নি, কিন্তু আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। তিথি। তিথির কথা শুনে সাদের মায়ের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। সে মনে মনে বলল, দেরিতে হলেও মেয়েটা সাদকে বুঝতে পেরেছে। ও মা, আমি না অনেক পাপ করে ফেলেছি। তিথি। তিথির কথাই সাদের মা চুপ করে রইলেন। তিথি পাগলের মতো আবারও বলতে লাগল, জানেন মা, আল্লাহ আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। তিথি। সাদের মা তিথিকে সামনে নিয়ে বললেন, আরে বাবা, তুমি আবার কি পাপা করেছে? সাদের মা। আমি যে আমার স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছি। মা আপনি তো বড়, আপনি একটু বলুন না, আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবে না? আমাকে কি আমার পাপের শাস্তি দেবে? তিথি। সাদের মা তিথির চোখের পানি মুছে দিলাম। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখের অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছে। ফর্সা মুখটা চোখের জলে গোলাপি রং ধারণ করেছে। চোখ মুখ ফুলে একদম বেলুনের ন্যায় ধারণ করেছে। সাদের মা কি বলে তিথিকে সান্ত্বনা দেবে তা ভেবে পাচ্ছে না। পাগলি, কাঁদে না। চিন্তা করো না, আল্লাহ তোমাকে কোন শাস্তি দেবে না। তুমি তো ইচ্ছে করে কিছু করনি। সাদের মা। সত্যি? তিথি। সত্যি। আর একদম কান্না করবে না। ঠিক আছে? আমার ছেলে যদি তোমাকে এভাবে কাঁদতে দেখে তাহলে তো সে পাগল হয়ে যাবে। তাই কান্না বন্ধ কর। এখন যাও, ফ্রেশ হয়ে এসো। আমি আজ নিজের হাতে আমার ছেলের বউকে সাজিয়ে দিতে চাই। সাদের মা। সাদের মায়ের কথা শুনে তিথির কান্না বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রইল। তাড়াতাড়ি যাও। আমি চাইছি আজকে পর থেকে আমার ছেলেটা তোমার জন্য কষ্ট পাক। আমি তোমাদের সুখে দেখতে চাই। দোয়া করি তোমারা সুখে সংসার কর। সাদের মা। কথাগুলো বলে কিছুটা থেমে সাদের মা তিথির কপালে চুম্বন করে বললেন, রুষাকে আর একা রেখ না। রুষার জন্য তাড়াতাড়ি একটা বোনের ব্যবস্থা কর। বল তো মেয়েটা আর কতদিন একা থাকবে? সাদের মা। সাদের মায়ের কথার মানেটা বুঝতে বাকি রইল না তিথির। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠেল। এদিকে রুমের বাইরে চাচি এসেছেন আমাকে নিতে। মিমিমা আপুর বিদায়ের সময় হয়ে গেছে, তাই আমাকে যেতে বলেছে চাচি। তোত্তকি ভাইয়া চাচির কথা শুনে আমাকে বললেন, এই স্কার্ফ পর। তোত্তকি ভাইয়ার কথা উড়ে আমি ভয় বলে উঠলাম, ওড়না পরলে আবার স্কার্ফ পরব কেন? মেঘা। চুপ। কোন কথা না। তুই স্কার্ফও পরবি, সাথে ওড়নাও পরবি। এটা তোর শাস্তি। তোত্তকি। তার কথার অবাধ্য না হয়ে গলায় ওড়না ঝুলিয়ে মাথায় আলাদা স্কার্ফ পরে নিলাম। সময় নষ্ট করার কোন মানে হয় না। তাই দেরি না করে ভাইয়ার পিছু পিছু যেতে লাগলাম। একপল মিমিমা আপুর বরকে দেখেছি। তোত্তকি ভাইয়া আমাকে তার কাছেই রেখেছেন। বিয়ে বাড়ির এতগুলো মানুষের মধ্যে আমাকে একবারের জন্যও চোখের আড়াল হতে দিচ্ছেন না। তোত্তকি ভাইয়ার পাশে বসে আছি। মেহমানরা এসে তার সাথে কথা বলছে। আমি তার দিকে মুগ্ধ তাকিয়ে রয়েছি।
এই প্রথম মনে হচ্ছে মানুষ এত সুন্দর হয় কি করে। আমার ভাবনার মাঝে ভাইয়া সামনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে ওঠে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ কোথায় থেকে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমি অবাক হয়ে ওঠে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা যে জাইমা আপু তা চিনতে দেরি হলো না আমার। জাইমা তোত্তকিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই নিড ইউ তোত্তকি। প্লিজ তোত্তকি, মেঘাকে ডিভোর্স দিয়ে দেও। তুমি চিন্তা করো না, তোমার আর মেঘার বাচ্চা আমাদের কাছে থাকবে। তুমি তো জানো মেঘা এখানেও অনেক ছোট। আমার ভাবনার মাঝে খেয়াল করলাম ভাইয়া সামনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে ওঠে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ কোথায় থেকে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমিও অবাক হয়ে ওঠে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা যে জাইমা আপু তা চিনতে দেরি হলো না আমার। জাইমা তোত্তকিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই নিড ইউ তোত্তকি। প্লিজ তোত্তকি, মেঘাকে ডিভোর্স দিয়ে দেও। তুমি চিন্তা করো না, তোমার আর মেঘার বাচ্চা আমাদের কাছে থাকবে। তুমি তো জানো মেঘা এখানেও অনেক ছোট, ও কিভাবে বেবি সামলাবে। তুমি একটু বোঝার চেষ্টা কর তোত্তকি। জাইমা। জাইমার এহেন কাণ্ডে তোত্তকি প্রচুর বিরক্ত হয়ে উঠেল। নিজের থেকে জাইমাকে ছাড়িয়ে দূরে সরে গিয়ে দাঁড়ালো। আর চোখে এক পলক মেঘার দিকে তাকিয়ে দেখল। পুরো বিয়ে বাড়ির সবাই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। মিমমার বোন সারা যেন অবাকের শেষের পর্যায়ে। সারার মানতে কষ্ট হচ্ছে যে মেঘার মতো পিচ্ছি মেয়ে নাকি প্রেগনেন্ট। সারা মিমমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে অবিশ্বাস্য গলায় বলে উঠল, মিমমা, মেঘা কি সত্যি প্রেগনেন্ট? সারার কথা শুনে মিমমা ভ্রু কুঁচকে সারা দিকে তাকালো। তার রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, দেখ, আমি জানি না মেঘা প্রেগনেন্ট, এই কথাটা আমার মানতে পারছি না। এমনেতেই ওই মেয়ে কিছুই বুঝে না। আর তাছাড়া আমি মেঘার মধ্যে প্রেগনেন্ট হওয়ার কোন লক্ষণ দেখতে পাইনি। মিমমা। জাইমার বাবা কখনো ভাবতে পারিনি যে বন্ধুর ছেলের বিয়েতে এসে তোত্তকিকে দেখতে পাবে। সে যদি আগে জানতো যে তোত্তকি এখানে থাকবে তাহলে কোনোদিনও জাইমাকে নিয়ে আসতো না। জাইমার বাবা পরিস্থিতি ঠিক করতে তোত্তকির সামনে এসে দাঁড়িল। তোত্তকির হাত ধরে বলল, দেখ বাবা, আমার মনে হয় এখানে সিনক্রেট করার কোন মানেই হয় না। তুমি একটু জাইমার সাথে আলাদা কথা বল। আমার মনে হয় তোমাদের আলাদা কথা বলা প্রয়োজন। জাইমার বাবা। তোত্তকি কিছু বলার আগেই মিমমার বাবা তার সামনে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল, জামাই বাবা, আমাদের মানসম্মান বাঁচাও। ওই মেয়েটা মিমমার শ্বশুরবাড়ির লোক। যদি ওরা আমার মেয়েটার বিয়ে ভেঙে দেয়, দয়া করে বাবা তুমি মেয়েটার সাথে আলাদা কথা বল। মিমমার বাবা। মিমমার বাবার কথা শুনে তোত্তকি বলল, ঠিক আছে আঙ্কেল, আমি জাইমার সাথে কথা বলছি, আপনি চিন্তা করবেন না। তোত্তকি রাজি হওয়ার সাথে সাথে মিমমার বাবা জাইমা আর তোত্তকিকে একটা রুমের মধ্য দিয়ে বেরিয়ে এলেন। আমি ভাইয়াদের পিছু পিছু রুমের মধ্যে প্রবেশ করলাম। কেন জানি না বুকের মধ্যে কেমন যেন হচ্ছে। প্রচুর ভয় হচ্ছে তোত্তকি ভাইকে নিয়ে যদি জাইমা আপু ভাইয়াকে আমার কাছে থেকে নিয়ে যায়। আমি তো ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। মাথা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। কম্পনিত হাত পা নিয়ে রুমের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। এমনভাবে দাঁড়িয়ে রইলাম কেউ ভালো করে খেয়াল না করলে বুঝতে পারবে না যে ঘরে কোন জন মানবের উপস্থিতি আছে। মেঘার প্রাণহীন জীবের মতো দাঁড়িয়ে থাকাটা জাইমার চোখের আড়াল হলো না। জাইমা তোত্তকির সামনে এসে মেঘাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোত্তকি, আমি চাই না এখানে তুমি আমি ছাড়া অন্য কেউ থাকুক। আমি তোমার সাথে আলাদা একটু কথা বলতে চাইছি। জাইমা। জাইমার কথা শুনে তোত্তকি ঠান্ডা গলায় মেঘাকে বলল, মেঘা, রুম থেকে বের হ। এখানে থাকাটা তোর একদম ঠিক হবে না। তোত্তকি। ভাইয়া কথা শুনে নিমিষেই মনটা খারাপ হয়ে মনে মনে ভাবলাম, আমি কেন রুম থেকে বের হব? আমার তো এই রুমে থাকার অধিকার আছে। তাদের কথাও আমাকে শুনতে হবে। আমি আজকে যাব না, এখানেই থাকব। তাই ভাইয়ার মুখের উপর বলে উঠলাম, আমি যাব না। মেঘা। মেঘার কথাই তোত্তকি শুনে তোত্তকির রেগে গেল। চোখ বন্ধ করে পরাপর দুটো নিঃশ্বাস ফেলে ধমকের সুরে বলে উঠল, আই সেইড গেট আউট স্টুপিড গ্যাল। তোত্তকি। ভাইয়া ধমকে আমি ছিটতে উঠলাম। চোখের কোণে লুকিয়ে থাকা অবাধ্য জল গাল গড়িয়ে পড়ল। বুকের ভেতর বেদম প্রহর শুরু হতে লাগল। আর এক মুহূর্তেও থাকলাম না। চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে দরজার পাশে পেতে দাঁড়িয়ে পড়লাম। নির্লজ্জের মতো রুমের বাইরে ওত পেতে দাঁড়িয়ে মুখ বুজে চোখের পানি ফেলতে লাগলাম। তোত্তকি মেঘাকে বকা দেওয়াতে জাইমার চোখে মুখে আনন্দ ফুটে উঠল। খুশি মনে তোত্তকির পাশে গিয়ে দাঁড়ালো। তোত্তকির মুখের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলে উঠল, আই লাভ ইউ তোত্তকি। আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস কর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার, শুধু আমার। জাইমা। তোত্তকি বিরক্ত সহকারে জাইমার কথা শুনতে লাগল। বুকে হাত গুজে চুপ করে দাঁড়িয়ে রইল। জাইমা তোত্তকির নীরবতা দেখে তোত্তকির আর কাছে এগিয়ে গেল। নরম কোমলীয় কণ্ঠে তোত্তকিকে বলল,
তোত্তকি আমার দিকে তাকাও। প্লিজ বোঝার চেষ্টা কর, মেঘা এখানেও অনেক ছোট। সামনে মেয়েটার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। মেঘা যদি তোমার সংসার নিয়ে পড়ে থাকে তাহলে কোনোদিনও পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। মেয়েটার সম্পূর্ণ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যাই মা। নিশ্চুপ তোত্তকি। আমি মনে করে তুমি অনেক বুদ্ধিমান মানুষ। নিশ্চয়ই মেঘার খারাপ চাইবে না। তাই মেঘার জন্যে হলেও তুমি সম্পর্কটা ভেঙে দেও। আর চিন্তা করো না, আমি তোমার সন্তানের খেলায় রাখব। ঠিক নিজের পেটের সন্তানের মতো। কখনোই মেঘার সন্তান বলে দূরে ঠেলে দিব না। তুমি শুধু মেঘাকে ডিভোর্স দিয়ে দেও। আমরা আবার নতুন করে সবটা স্টার্ট করব। যাই মা। কথাগুলো বলেই জাইমা কান্নায় ভেঙে পড়ল। তোত্তকির পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। জাইমার পাগলামি দেখে তোত্তকি বিষয়টাকে সামলে নিতে বিরক্ত কণ্ঠে বলল, জাইমা আমার পা ছাড়। ঠিক আছে, আমি মেঘাকে ডিভোর্স দিয়ে দিব। তোত্তকি। তোত্তকির কথা শুনে জাইমা পা ছেড়ে উঠে দাঁড়িয়ে হেসে দিয়ে বলল, সত্যি? জাইমা। হুম। আমি তোমার কথা বুঝতে পেরেছি। মেঘা এখনো অনেক ছোট। তোত্তকি। দরজার বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে দাদির রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মাটিতে হাঁটু ভেঙে বসে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। অন্যদিকে রাত হয়ে গেছে। তিথি শাড়ি পরে একদম লাল টুকটুকে নতুন বউয়ের ন্যায় সেজে গুজে বসে আছে সাদের রুমে। একটু আগে সাদের মা তিথিকে সাজিয়ে দিয়ে গেছেন। তিথির বুকের ভেতর ধকধক করছে। দীর্ঘ 7টি বছর পর আজ সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে। সব কিছু নতুন করে শুরু করবে তারা। একদম নতুন করে, যেখানে থাকবে না কোন বিষাক্তময় অতীত। এদিকে 1 ঘন্টা হলো বাসায় এসে পড়ছি। মিমমা আপুর বিদায়ের পর এক মুহূর্ত দেরি করিনি আমরা। সবার কাছে থেকে বিদায় নিয়ে বাসায় আসার জন্য রওনা দিয়েছি। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর এখান শরীরটা একটু ভালো লাগছে না। ভাইয়া সাথে কোন কথা হয়নি আমার। গাড়ির মধ্যে সে নিজের মতো ড্রাইভিং করেছে আর আমি আঁচল মুখ ঢেকে কান্না করতে করতে এসেছি। জানি না সে আমার চোখের পানি দেখেছে কিনা। প্রচুর অভিমান হচ্ছে তার উপর। তাই বাসায় এসেই আম্মুর সাথে দেখা করে তিথি আপুর রুমে চলে এসেছি। ডিসাইড করেছি এখন থেকে আপুর রুমে থাকব। দরকার ছাড়া ভাইয়ার রুমে আর যাব না। রুমে এসে শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে তোত্তকি। রুমে এসে মেঘার কথা ভেবেই হেসে উঠল সে। চোখ বন্ধ করে মেঘার কথা ভেবে আস্তে করে বলে উঠল, তোর কষ্ট দেখে খুব ভালো লাগছে রে মেঘা। তোত্তকি। একটু আগে আম্মু খেতে ডেকেছিলেন কিন্তু আমি খেতে যাইনি। আম্মু মানা করে দিয়েছি। ভালো লাগছে না। ভাইয়ার উপর রাগ হচ্ছে প্রচুর। প্রচুর কান্না পাচ্ছে আমি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে হচ্ছে। বুকের বা পাশটাই চিনচিন করে ব্যথা করছে। নিঃশ্বাস ছাড়তে অনেক কষ্ট হচ্ছে। আমি পারছি না, সহ্য করছে। ভাইয়া কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে? কেন আমাকে কষ্ট দেয়? আজকে জাইমার আপুর সামনে এইভাবে বকা না দিলেও পারতেন। তিনি আমাকে ডিভোর্স দিতে চেয়েছেন। শুধু মায় আমি ছোট বলে। বিছানায় শুয়ে আছি। কিছু ভালো লাগছে না। কানের মাঝে শুধু তার বলা ডিভোর্স শব্দটা বারবার বেজে চলছে। বুকের মধ্যে বালিডস চেপে ধরে কাঁদছি। ইচ্ছে মতো কাঁদছি। মেঘার কথা ভেবে তোত্তকির হঠাৎ খারাপ লাগছে। মেয়েটা যে এতটা অভিমান করবে তা তোত্তকির জানা ছিল না। তার পিচ্ছি বউটার যে এত রাগ তোত্তকি আগে কখনো জানত না। তোত্তকি আর মেঘাহীনা থাকতে পারছে না। তাই সে তিথির রুমের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। মেঘার অনুমতি ব্যতীত তোত্তকি রুমে মধ্যে প্রবেশ করল। চুপি চুপি বিছানার পাশে যেতে লক্ষ্য করল মেঘা উপর হয়ে শুয়ে ফুঁসতে ফুঁসতে কান্না করছে। মেঘাকে কাঁদতে দেখে তোত্তকির বুকের মধ্যে ধক করে উঠল। মেয়েটি যে সবকিছু বুঝেও অবুঝের ন্যায় থাকে, বিষয়টা বুঝতে বাকি রইল না তার। তোত্তকি আর দেরি করল না। মেঘার পাশে ঠাস করে গা এলিয়ে দিল। মেঘার মাথায় হাত দিয়ে ফিসফিস করে বলে উঠল, সরি বউ। কাঁদছিস কেন? আমি কি তোকে কষ্ট দিয়েছি? তোত্তকি। ভাইয়ার হঠাৎ এমন কথাই আমার কান্না দ্বিগুণ হয়ে গেল। আর জোরে করে কেঁদে উঠলাম। দেখ বউ, কাঁদিস না। আমি যে তোর কান্না সহ্য করতে পারি না। সরি তো তোত্তকি। তোত্তকি আর দেরি করল না। মেঘার পাশে ঠাস করে গা এলিয়ে দিল। মেঘার মাথায় হাত দিয়ে ফিসফিস করে বলে উঠল, সরি বউ। কাঁদছিস কেন? আমি কি তোকে কষ্ট দিয়েছি? তোত্তকি। ভাইয়ার হঠাৎ এমন কথাই আমার কান্না দ্বিগুণ হয়ে গেল। আরো জোরে করে কেঁদে উঠলাম। দেখ বউ, কাঁদিস না। আমি যে তোর কান্না সহ্য করতে পারি না। সরি তো। তোত্তকি। তোত্তকির কথা শুনেও মেঘা পূর্বের ন্যায় কাঁদতে লাগল। মেঘাকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে তোত্তকি বাঁকা হেসে মেঘার দিকে এগিয়ে যেতে লাগল। এক পর্যায়ে মেঘার গায়ের সাথে গা ঘেঁষে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, কান্না থামাবি? নাকি অন্য ব্যবস্থা করব? তোত্তকি।
তত্ত্বকি ভাইয়ার কথা আর কর্মে আমার শরীর জ্বলে উঠল। কোন লজ্জা নামক অনুভূতি কাজ করল না, বরং রাগে সারা শরীর গরম হয়ে উঠল। তাকে ধাক্কা দিয়ে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দিলাম। আর শুয়ে রইলাম না। 1 সেকেন্ডের মধ্যে বিছানায় থেকে উঠে নিচে দাঁড়িয়ে পড়লাম। গায়ে থাকা ওড়নাটা ঠিক করে তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চিৎকার করে বলতে লাগলাম, হেই মিস্টার তত্ত্বকি, ডোন্ট টাচ মি। হঠাৎ করে কোন অধিকারে আপনি আমাকে পাশে এসে শুয়ে পড়লেন? মেঘার এহেন কাণ্ডে তত্ত্বকি বাকরুদ্ধ হয়ে গেল। যেই মেয়ে কখনো লজ্জায় মুখে মুখে কথা বলে না, সেই মেয়ে কিনা আগ্নেয়গিরি রূপ ধারণ করল। তত্ত্বকি যেন মেঘাকে চিনতেই পারছে না। নিজেকে স্বাভাবিক করে তত্ত্বকি বিছানায় থেকে নেমে ভ্রুকুচকে মেঘার দিকে তাকালো। মেঘার দিকে এগিয়ে যেতে যেতে নরম গলায় বলতে লাগল, কি হয়েছে বউ? রেগে আছিস কেন? তত্ত্বকির কথাই মেঘা জ্বরে জ্বরে চিৎকার করে বলল, আপনি আমাকে কোন সাহসে বউ বলে ডাকেন? আমি আপনার কিছু হই না। আন্ডারস্ট্যান্ড? মেঘার এমন পরিবর্তন তত্ত্বকিকে গভীর চিন্তায় ফেলে দিয়েছেন। তত্ত্বকি কিছু না বুঝেই আস্তে করে নরম গলায় বলল, সরি রে বউ। তত্ত্বকিকে কথাগুলো শেষ করতে না দিয়েই মেঘা বলে উঠল, আমি ডিভোর্স চাই মিস্টার তত্ত্বকি। আমি আর আপনার বউ হয়ে থাকতে পারবো না। আপনি আপনার প্রিয় বান্ধবী জাইমা আপুকে নিয়ে সুখে থাকবেন। মেঘা ডিভোর্সের কথা শুনে তত্ত্বকির চোখে পানি চলে এলো। ভাঙা গলায় মেঘাকে বলতে লাগল, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোকে অনেক তত্ত্বকি। বলতে গিয়েও থেমে গেল তত্ত্বকি। নিজের ইগো ঠিক রেখে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্লিজ রুম থেকে বের হন। আমি আর আপনাকে সহ্য করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আই হেইট ইউ। মেঘা তত্ত্বকি দেরি করল না, রুম থেকে বেরিয়ে গেল। যাওয়া আগে কান্না মাখা কণ্ঠে বলে গেল, তুই না ডাকলে আসবো না। তত্ত্বকি ভাইয়া রুম থেকে বেরিয়ে যাবার পর আমি বিছানায় ঠাস করে শুয়ে পড়লাম। প্রচুর রাগ হচ্ছে তার উপর। আমাকে অনেক কষ্ট দিয়েছেন আপনি, এখন আমি দিব। সব সময় চুপচাপ ভদ্র মেয়ের মতো থাকি বলে আমাকে অবহেলা করেন। এখন আমি আপনাকে বোঝাব অবহেলা কাকে বলে। আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চেয়েও দ্বিগুণ কষ্ট দিব আপনাকে। যতদিন না পর্যন্ত আপনি নিজে থেকে আমার কাছে না আসবে, ঠিক ততদিন আমিও আপনার কাছে থেকে দূরে থাকব। পচা লোক একটা। আপনি থাকেন আপনার ইগো নিয়ে। আই হেইট ইউ। কথাগুলো বলেই বুকের মাঝে বালিশ চেপে ধরে কাঁদতে লাগলাম। তিথির রুমের বাইরে হাঁটু ভেঙে বসে আছে তত্ত্বকি। মেঘার কথাগুলো তার বুকের ভেতর দহন সৃষ্টি করে দিয়েছি। যাকে পাবার জন্য এত কিছু করল সে, সেই মেঘা কিনা বলছে ডিভোর্স দিয়ে দিবে, তার সাথে থাকবে না। বিষটা মেনে নিতে কষ্ট হচ্ছে তত্ত্বকির। কেন যেন খুব কান্না পাচ্ছে তার। অন্যদিকে রাত 11টার দিকে বাসায় ফিরেছে সাদ। মনটা খুব খারাপ তার। বুকের ভিতরে খুব জ্বালা করছে। সারাদিন কিছু খায়নি সে। পরনের সাদা শার্টটা ঘেমে গায়ের সাথে লেগে গেছে। প্রচুর ক্লান্ত সে। বাড়িতে এসে তার মায়ের সঙ্গে দেখা না করেই ক্লান্তমাখা শরীর নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে এলো সাদ। পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজমান। লাইট বন্ধ থাকার ফলে রুমের মধ্যকার কিছুই দেখতে পারছে না সে। কি বা দেখবে সে? বিছানায় উপর তো আর তিথি বসে থাকবে না। শুধু শুধু লাইট জ্বালানোর কোন মানেই হয় না। কথাগুলো ভেবেই সাদ ঢুলতে ঢুলতে বেকনিতে চলে গেল। বাইরে দিকে দৃষ্টি রেখে পকেটে হাত দিল। পকেট থেকে সিগারেট বের করে মুখে দিয়ে ধোঁয়া উড়োতে লাগল। কখনোই সিগারেট নামক বস্তুটা মুখে দেয়নি সাদ। কলেজ লাইফে, ইনফ্যাক্ট ভার্সিটি লাইফেও বন্ধুদের সাথে মজার ছলে স্মোক করেনি সে। কিন্তু আজ সে বাধ্য হয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। তার ধারণা ধোঁয়ার সাথে তার বুকের ভেতরে জমে থাকা ব্যথা হয়তো কিছুটা উড়ে যাবে। স্মোক করছে আর চোখ বন্ধ করে তিথির দুষ্ট মাখা হাসি স্মরণ করছে সে। সাদেকে বেকনিতে যেতে দেখে তিথি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামল। চুপি চুপি পায়ে বেকনিতে গিয়ে দাঁড়ায় সাদকে মন ভরে দেখতে লাগল। পূর্ণিমার রাত। চারপাশে চাঁদের আলোতে প্রত্যেকটা বস্তু স্পষ্ট দেখা যাচ্ছে। হালকা আলোতে সাদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। তিথি কিছুটা সময় এক ধ্যানে সাদের শুকনো মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে খেয়াল করে দেখল সাদ চোখ বন্ধ করে সিগারেট খাচ্ছে। তিথি আর দেরি না করে এক টান দিয়ে সাদের মুখ থেকে সিগারেটটা কেড়ে নিল। কোমরে হাত দিয়ে সাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট উল্টে বলে উঠল, এই যে বাবুর আব্বু, ছি আপনি এই আবিজাবি খান? তিথি। হঠাৎ তিথির কর্মে সাদ অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে রইল। প্রথম ভাবল সে ভুল দেখছে। এটা তিথি না, তার কল্পনা। কিন্তু না, তিথির হাতে সিগারেট দেখে সে বিশ্বাস করল যে তার সামনে স্বয়ং তিথি দাঁড়িয়ে আছে। তিথিকে দেখেই সাদ ঘোরের মধ্য চলে গেল। মনে হতে লাগলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সাদ হা করে তিথির দিকে তাকিয়ে রইল।
আমার বাবুর আব্বু আমার সাথে কথা বলে না কেন? আপনি খুব পচা বাবুর বাবা। তিথি। তিথির অভিমান সুরের কথা শুনে স্বাদের ঘোর কেটে গেল। তিথির মুখ থেকে বাবুর আব্বু কথাটা শুনে স্বাদ ভরকে গেল। জোরতা মাখা কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, কার বাবুর আব্বু? স্বাদ। স্বাদের কথার উড়ে তিথি একদমে বলে উঠল, আমার। তিথি। কথাটি শুনে স্বাদের বুকের মধ্যে শীতল হাওয়া বইয়ে যেতে লাগল। আপনা আপনি তার হাত বুকে চলে এলো। চোখের কোণে পানি চিকচিক করতে লাগল। স্বাদের অবস্থা দেখে তিথি মুচকে হেসে তার দিকে এগিয়ে এলো। স্বাদের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে অনেক ভালোবাসি আমার বাবুর আব্বু। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সরি। আমাকে মাফ করে দিন। তিথি। তিথির কথাগুলো বিশ্বাস করতে পারছে না স্বাদ। নিজেকে পাগল পাগল লাগছে। এত কষ্টের পর তিথির মুখে ভালোবাসি কথাটা শুনে নিজকে সার্থক মনে হচ্ছে তার। খুশিতে স্বাদের চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগল। স্বাদের চোখে পানি দেখে তিথি কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে বলতে লাগল, বললাম তো সরি। আপনি আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নিব। তাও আমাকে মাফ করে দিন। তিথি। তিথির মুখে শাস্তির কথা শুনে স্বাদের মুখে হাসি ফুটে উঠেছে। স্বাদ বাঁকা হেসে তিথিকে বলে উঠল, সত্যি আমি যে শাস্তি দেব তা তুমি মাথা পেতে নেবে? স্বাদ। হুম। তিথি। আই নিড ইউ। স্বাদ। তিথি মুখ তুলে স্বাদের দিকে চাইল। স্বাদ তিথির লজ্জামাখা মুখ দেখে আদুরে গলায় পূর্বের ন্যায় বলে উঠল, আমার আদর চাই। এতগুলো দিনের জমা থাকা সবটুকু আদর চাই। আদর দেও। স্বাদ। স্বাদের কথা শুনে তিথির মুখে রক্তিম বর্ণ ধারণ করল। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে তত্ত্বকীর মা মেঘাকে ডাক দিতে তত্ত্বকীর রুমে গেল। পুরো রুমে কাউকে না দেখতে পেয়ে টেনশনে পড়ে গেল সে। সারা বাড়ি খুঁজতে লাগলো তাদের। কোথাও না পেয়ে অবশেষে তিথির রুমে সামনে এলো। তিথির রুমের সামনে তত্ত্বকীকে বসে থাকতে দেখে এগিয়ে গেল সে। তত্ত্বকীর পাশে এসে দাঁড়িয়ে ধমকের সুরে বলে উঠল, তত্ত্বকী এখানে বসে আছিস কেন? তত্ত্বকীর মা। তত্ত্বকী মায়ের ডাক শুনে উঠে দাঁড়িয়ে পড়ল। বিচলিত কণ্ঠে বলতে লাগল, আম্মু আমার না একটা জিনিস হারিয়ে গেছে। মনে হয় নিচে পড়েছে। কিন্তু কোথাও পাচ্ছি না। তত্ত্বকী। বলেই তত্ত্বকী মায়ের সামনে থেকে চলে গেল। তত্ত্বকীর মা তত্ত্বকীর যাওয়া পানে তাকিয়ে হাসতে লাগল। হাসতে হাসতে তিথির রুমে প্রবেশ করল। বিছানায় এক কোণে মেঘার মাথার পাশে গিয়ে বসলেন সে। আম্মুর উপস্থিতি টের পেয়ে আমি মাথাটা বালিশ থেকে সরিয়ে আম্মুর কোলে রাখল। চোখ বন্ধ করে আম্মুকে জড়িয়ে ধরলাম। মেঘার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তত্ত্বকীর মা। সন্দেহজনক কণ্ঠে মেঘাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে তোদের? তত্ত্বকীর মা। নিশ্চুপ মেঘা। বল না কি হয়েছে? তত্ত্বকীর মা। আম্মুর কথা শুনে আমি একদমে বলে দিলাম, তোমার ছেলেকে শিক্ষা দিচ্ছি। মেঘা। তাই নাকি? ভালো বেশি করে দে। ওর শিক্ষার প্রয়োজন আছে। তত্ত্বকীর মা। হ্যাঁ দিবই তো। তোমার ছেলে আমাকে বুঝে না। অনেক সাধু সেজেছিলাম। আর সাধু সেজে থাকবো না। তোমার ছেলের ধারণা আমি কিছুই বুঝি না। ওয়ানে পড়া ছোট বেবি। মেঘা। মেঘার কথা শুনে তত্ত্বকীর মা হেসে দিয়ে বলে উঠল, আমি জানি তুই যতটা অবুঝের মতো থাকিস তুই ততটা অবুঝ নস। সব কিছুই বুঝিস তত্ত্বকীর মা। মেঘার কথা শুনে তত্ত্বকীর মা হেসে দিয়ে বলে উঠল, আমি জানি তুই যতটা অবুঝের মতো থাকিস তুই ততটা অবুঝ নস। সব কিছুই বুঝিস তত্ত্বকীর মা। কিন্তু তোমার ছেলে তো বুঝে না। জান আম্মু তোমার ছেলে কালকে কি বলছে? মেঘা। মেঘার কথাই তত্ত্বকীর মা ভ্রুকুচকে মেঘার চোখ চোখ রেখে বলে উঠল, কি বলেছে? তত্ত্বকী মা। মেঘা দাঁতে দাঁতে চেপে উত্তর দিল, সে জাইমা আপুকে বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। শুধু মায় আমি ছোট বলে। তার ধারণা আমার সংসার করার বয়স হয়নি। মেঘা। মেঘার কথা শুনে তত্ত্বকীর মা অবাক হয়ে বলল, সত্যি ডিভোর্সের কথা বলেছে? তত্ত্বকীর মা। হ্যাঁ আম্মু। উনি আমাকে একটুও ভালোবাসে না। আমাকে একটু বুঝে না। আমি তার সাথে আর কখনো কথা বলবো না। এমনকি তার মুখ দর্শনও করব না। মেঘা। মেঘার রাগ দেখে তত্ত্বকীর মা সান্ত্বনা সুরে বলতে লাগলেন, তুই কিন্তু তত্ত্বকীকে ভুল বুঝছিস। এরকম করাটা একদম ঠিক হবে না। তুই ভুল পদক্ষেপ নিচ্ছিস। তত্ত্বকীর মা। না আম্মু আমি ভুল বুঝিনি। আম্মু আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। আমি উনার সামনে যেতে পারবো না। মেঘা। আচ্ছা ঠিক আছে। তোকে তত্ত্বকীর সামনে যেতে হবে। তুই বরং আজকে তত্ত্বকীর স্টাডি রুমটা গুছিয়ে ওখানে থাক। তত্ত্বকীর মা। অন্যদিকে স্বাদ এবং তিথির মাঝখানে গভীর ঘুমে আচ্ছন্ন রুষা। আনন্দে সারা রাত ঘুমোতে পারিনি সে। কালকের রাতটা ছিল রুষার জীবনের শ্রেষ্ঠ রাত। 5 বছরের ছোট মেয়েটা জীবনে প্রথম বাবা মায়ের ভালোবাসা পেয়েছে।
একটা সন্তান সবসময়ই তার মায়ের সঙ্গে থাকতে চায়, বাবা মায়ের ভালোবাসা পেতে চায়। রুষার প্রচুর অভিমান ছিল স্বাদের উপর। স্বাদ কেন তাকে তার মা এনে দেয় না? কেন তার মাকে লুকিয়ে রেখেছে? মা নামক তৃষ্ণায় বুকে চাপা কষ্ট নিয়ে বেঁচে ছিল রুষা। তিথিকে মা হিসেবে পাওয়ার পর থেকে তার কষ্ট সব হাওয়াতে উড়ে গিয়েছিল। নতুন করে স্বপ্ন জাগ্রত হয়েছিল রুষার ছোট মনে। তার স্বপ্ন ছিল বাবা মায়ের সাথে একই রুমে একই বিছানায় ঘুমানোর। রাতের অন্ধকারে তিথি এবং স্বাদের মাঝখানে শুয়ে রূপকথার গল্প শুনে ঘুমানোর। প্রবল ইচ্ছে ছিল ঝড়ের দিনে বজ্রপাতের শব্দ শোনার সাথে সাথে মাকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়কে দূর করবে। আজ তার স্বপ্নগুলো কিছুটা হলেও বাস্তব রূপ ধারণ করেছে। এদিকে আম্মুর কথামতো মনের ভিতরে একরাশ সাহস নিয়ে তত্ত্বকির স্টাডি রুমে এসেছি। পুরো ঘরটাতে বইয়ের রাজত্ব। দেখে মনে হচ্ছে বইয়ের শহর। এতগুলো বইয়ের মাঝে নিজেকে মেহমানের মতো লাগছে। ঘরটা অনেক গোছানো। দুঃখের বিষয় হচ্ছে ঘরটাতে কোথাও গল্পের বই নেই। সবগুলো বই তার পড়াশোনার। ভেবেছিলাম এখানে বসে গল্পের বই পড়ব। ঘরটার আশেপাশে 2 রাউন্ড দিলাম। চারপাশে পর্যবেক্ষণ করে অবশেষে তার টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়লাম। টেবিলের ড্রয়ারের দিকে চোখ যেতেই আমি আঁতকে উঠলাম। মনে পড়ে গেল কয়েক বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। একদিন নানু অসুস্থ হওয়াতে আমরা এই বাড়িতে এসেছিলাম। সেই দিন শেষবারের মতো এই রুমটাতে এসেছিলাম। তারপর আর কোনোদিন এই রুমে আসার সাহস হয়নি। ভয় পাওয়ার মূল কারণ ছিল সে। আমি তখন অত কিছু বুঝতাম না। সেদিন ভুল করে তার স্টাডি রুমে ঢুকে পড়েছিলাম। টেবিলের ড্রয়ার খোলা ছিল বিধায় ভিতরে একটা ডায়েরি দেখেছিলাম। ডায়েরির লাল রঙের খুবই সুন্দর দেখতে, তাই আমার খুব ইচ্ছে হয়েছিল ছুঁয়ে দেখতে। মনের ইচ্ছে রাখতে ডায়েরিটা বের করে হাতে নিয়েছিলাম। কিন্তু খোলার আগের তত্ত্বকি ভাইয়া আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেন। ধমক দিয়ে বলে উঠেন, কোন সাহসে আমার ডায়েরিতে হাত দিয়েছিস? বিয়াদব মেয়ে, দিন দিন অভদ্র হয়ে যাচ্ছিস। আর কোনোদিন যদি এই ঘরের আশেপাশে তোকে ঘুরতে দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। স্টুপিড, গেট আউট। সেদিন তার তিক্ত কথাগুলো আমার ছোট মনে ব্যথা দিয়েছিল। তখন থেকেই তাকে দেখে আমি অনেক ভয় পাই। এরপর কোনোদিনও ভয় লজ্জায় এই রুমটাতে আসা হয়নি। আজ অধিকার আছে তার প্রতিটি জিনিসপত্রের উপর। তাই আজকে ভয় বা লজ্জা কোনোটাই পাবো না। তার ওই লাল রঙের ডায়েরিটা খুঁজে বের করব। দেখব কি এমন লেখা আছে ডায়েরিটাতে। মনে হয় ডায়েরিটা এই ড্রয়ারে রাখা আছে। ড্রাটা খোলার জন্য টান দিলাম, কিন্তু লক থাকার কারণে খুলল না। মনের মধ্যে দুশ্চিন্তা দেখে দিল। সিদ্ধান্ত নিলাম যে করেই হোক চাবি খুঁজে বের করব। যে কথা সেই কাজ। পুরো রুম তন্ন করে চাবি খুঁজতে লাগলাম। অবশেষে একটা বইয়ের মাঝে চাবিটা পেয়ে গেলাম। সাথে সাথে চাবিটা দিয়ে ড্রয়ারের খুললাম। আমার ধারণা সঠিক ছিল, তাই ভেতরে ডায়েরিটা পেয়ে গেলাম। ডায়েরির পাশে কতগুলো প্যাকেট দেখতে পেলাম। প্যাকেটের দিকে মনোযোগ না দিয়ে ডায়েরিটা বের করে টেবিলের উপরে রাখলাম। কাপা কাপা হাতে ডায়েরির প্রথম পাতা উঠালাম। প্রথম পাতা ফাঁকা, কোন কিছুই লেখা নেই। দ্বিতীয় পাতা উঠতেই তার নাম, ঠিকানা, পরিচয় লেখা দেখলাম। পরের পাতা উঠতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি এতটাই অবাক হলাম যে মনে হতে লাগলো ভূমিকম্প হচ্ছে। কারণ উপরে আমার ছোটবেলার একটা ছবি। ছবিটা দেখে মনে হলো তখন বোধহয় আমার বয়স 6 মাস হবে। ছবিটার নিচে গুটি গুটি অক্ষরে লেখা, আমার মিষ্টি বউয়ের প্রথম ছবি। আমি আজকে নিজে তুলেছি। তোকে বউ বলছি কেন তা আমি জানি না। তোকে তিথির মতো বোনের জায়গা আমি দিতে পারবো না। তোর জন্য আমার মনে অনুভূতি আলাদা। জানিস মিষ্টি বউ, আজকেও তোকে চুমু খেয়েছি। ইস, তুই কত কিউট। একদম নিজের বুকের মাঝে লুকিয়ে রাখাতে ইচ্ছে করে রে মিষ্টি বউ মেঘা। কথাগুলো পড়েই আমার হাত পা কাঁপছে। বুকের ভিতর ধুপধুপ করছে। এমন কিছু আমি জীবনেও আশা করতে পারিনি। আবার কয়েকটা পাতা পড়ে লিখা, বউ তুই তো দেখি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিস। অনেক দিন পর আজ তোকে দেখেছি। পড়াশোনার চাপে তোকে দেখতে যেতে সময় পাই না। বড্ড মিস করি তোকে। কবে যে তুই বড় হবি, আমাকে ভালোবাসবি। শুভ জন্মদিন বউ। আজকে তোর 10 বছর পূর্ণ হয়েছে বউ। আমি অনেক খুশি তুই বড় হয়ে যাচ্ছিস। কালকে আমার মেডিকেল পরীক্ষা, তাই তোর বার্থডেতে যেতে পারলাম না। আমাকে যে করেই হোক চান্স পেতে হবে। আম্মু বলেছে চান্স পেলে তুই আমার হয়ে যাবি। তাই আমাকে তোকে পাওয়ার জন্য চান্স পেতে হবে। দোয়া করিস। এগুলো কি লিখছে তত্ত্বকি ভাইয়া? একদমই বিশ্বাস হচ্ছে না আমার। মনের ভেতর একরাশ উৎসাহ নিয়ে পরের পেজ উঠালাম, যেখানে সুন্দর হ্যান্ড রাইটিংয়ে লিখা, সময় পার হচ্ছে বউ, তুই বড় হচ্ছিস। হঠাৎ ফুপা যে আমাদের ছেড়ে চলে যাবে তা কখনো ভাবিনি। চিন্তা করিস না, তোর পাশে সবসময়ই আমি আছি। দেখতে দেখতে তোর জীবনের 14 বছর পার হয়ে গেল।
এখন তোর উঠন্ত বয়স। শোন, একটা কথা বলি তোকে, এই বয়সে তোর মনের মাঝে হাজার চিন্তা দেখা দিবে। দয়া করে এগুলোকে প্রাধান্য দিস না। ওই বউ, তুই আজকে শাড়ি পরেছিস কেন? তুই কেন বুঝিস না মেঘা, তোকে শাড়ি পরা অবস্থা দেখলে আমি অস্থির হয়ে উঠি। নিজেকে ঠিক রাখতে পারি না। নিজেকে পাগল পাগল মনে হয়। তুই কি আমাকে পাগল করতে চাস বউ? জানিস বউ, আজকে বাবার বিজনেস পার্টনারে মেয়ে জাইমা আমাকে প্রপোজ করেছে। বলেছে আমাকে ছেড়া বাঁচতে পারবে না। মা বলছে জাইমাকে বিয়ে করতে। ছোটবেলা থেকেই তো আমি তোকে নিয়ে স্বপ্ন দেখে আসছি। কিন্তু এখন তুই বল, তোর জায়গা আমি অন্য কাউকে কিভাবে দেব? জানিস, প্রথমে আমি ভাবতাম পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, শুধু মায়া একটা শব্দ। কিন্তু না, তুই বড় হচ্ছিস আর আমি বুঝতে পারছি ভালোবাসা কি জিনিস। তোকে একদিন না দেখে থাকতে পারি না। কষ্ট হয়, খুব কষ্ট। তাই আমি এখন থেকে তোকে প্রতিদিন পড়াতে যাব। এতে তোরও ভালো, আমারও ভালো। আমার বিজয়ের দিন যে এত তাড়াতাড়ি আসবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আজ মা তার কথা রেখেছে। তোকে বউ হিসেবে উপহার দিয়েছে। তুই বড় মানুষের মতো আমাদের বাঁচিয়েছিস। আমি শুধু মায় বাবার মুখের দিকে চেয়ে জাইমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। বাবা বলছিল জাইমাকে যদি বিয়ে না করি তাহলে আমাদের অনেক বড় বিপদ হতে পারে। তুই যদি জাইমাকে প্রেগনেন্ট হওয়ার কথক না বলতি তাহলে হয়তো আমি নিজকে বাঁচতে পারতাম না। তোকে হারিয়ে ফেলতাম। তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই তো এখন আমার বউ। তাহলে আমাকে দেখে এত ভয় পাস কেন? তুই কেন বুঝিস না আমি তো তোর ভালোর জন্যই তোকে বকি। আমি চাই না আমার অনুভূতিগুলো তুই বুঝতে পারিস। এতে তোর ছোট মনে বাজে প্রভাব পড়বে। রাতের বেলা তোর কাছে চলে আসি কেন জানিস? কারণ তোর ঘুমন্ত মুখ দেখলে নির্ঘাত আমি মরে যাব। এই নির্লজ্জ মনটা শুধু তোকে ছুঁয়ে দেখতে চাই। বল না, কবে বড় হবি? আমি যে তোকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। আর পারছি না অপেক্ষা করতে। সময় যেন থমকে গেছে। আমি অপেক্ষা আছি সেই দিনের যেদিন তোর নামের বৃষ্টি বৃষ্টিতে নিজেকে বিলিয়ে দিব। বোধ হয় আমার অপেক্ষা প্রহর শেষ হবে না। আমি চাইলে তোকে নিজের করে নিতে পারি। কিন্তু না, আমি চাই তুই বড় হ। তোর মনে আমার জন্য অনুভূতি সৃষ্টি হক। তুই আমাকে ভালোবাবি। তোর ভালোবাসা পাওয়ার অপেক্ষার থাকবো সারা জীবন। ডায়েরিটা পড়ে আমার বুকে ভেতর তোলপাড় শুরু হয়ে। ডায়েরির প্রতিটি পাতা সাক্ষী দিচ্ছে যে সে আমাকে কতটা ভালোবাসে। আমি এতদিন নিজের অজান্তেই এই মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। নিজেকে অসহায় মনে হচ্ছে। আসলেই মানুষটাকে আমি বুঝলাম না। চারপাশ অন্ধকার আচ্ছন্ন। নিস্তব্ধ প্রকৃতির মেঘলা আকাশ। কিছু মুহূর্ত পর পর মেঘের গর্জন শোনা যাচ্ছে। বোধ হয় যে কোনো সময় বিশাল এই ধরনীতে হসপিটাল থেকে এসে মেঘাকে খুঁজে চলছে তত্ত্বকি। আজ সে সিদ্ধান্ত নিয়েছে মেঘাকে তার মনের কথা জানিয়ে দেবে। অপেক্ষা প্রহর শেষ করে নবীন সূচনা সৃষ্টি করবে। রুমের কোথাও মেঘাকে দেখতে না পেয়ে তত্ত্বকির অস্থিরতা শুরু হয়ে গেল। এলোমেলো পায়ে ছুটে এলো মায়ের রুমে। মোবাইল ফোনে নিজের ছোটবেলার বান্ধবীর সঙ্গে খেজুরে আলাপ করছিলেন তত্ত্বকির মা। ঘরে ছেলের উপস্থিতি টের পেয়ে ফোন কেটে দিলেন সে। নিমেষেই হাসিমাখা মুখখানা গম্ভীর হয়ে উঠেছে। কি হয়েছে তোমার? মুখটা শুকনো লাগছে কেন? তত্ত্বকির মা। তত্ত্বকি মায়ের প্রশ্নের জবাবে জরে জরে নিঃশ্বাস ত্যাগ করতে লাগল। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, মেঘা কোথায়? ওকে কোথাও দেখছি না কেন? তত্ত্বকি। তত্ত্বকির মা আগেই থেকেই তত্ত্বকির অস্থিরতার কারণটা আন্দাজ করতে পারেছিলেন। পৃথিবীর প্রতিটি মানুষ থেকে মনের কথা লুকিয়ে রাখা গেলেও মায়ের সামনে মনের কথা লুকিয়ে রাখা যায় না। মা এমন একজন শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী যে সন্তানের মুখ দেখেই বলে দিতে পারে সন্তানের মনের কথা। অস্থির হওয়ার কিছু নেই। মেঘাকে পড়ে খুঁজেবে। আমার তোমার সাথে কিছু কথা আছে। তত্ত্বকির মা। তত্ত্বকির মায়ের কথা শুনে ভদ্র ছেলের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। তত্ত্বকির মা তত্ত্বকির মুখের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বললেন, মেঘা কোন ক্লাসে পড়ে? তত্ত্বকির মা। কলেজে উঠেছে। তত্ত্বকি। তোমার কি এখনো মনে হয় মেঘা ছোট? অবুঝ শিশু তত্ত্বকির মা। নিশ্চুপ তত্ত্বকি। দেখ তত্ত্বকি, আমি কোন কথা পেঁচাতে চাইছি না। সহজভাবে বলছি, তোমারা স্বাভাবিক জীবন যাপন কর। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। তত্ত্বকির মা। হুম। কিন্তু মা, আমার ভয় হয় মেঘাকে নিয়ে। তত্ত্বকি। তত্ত্বকির মা তত্ত্বকির কাঁধে হাত রেখে সান্ত্বনা সুরে বলল, কোন ভয় নেই? আমি তো জানি তুমি কতটা ভালোবাসো তোমার মেঘাকে। মেঘা তোমার উপর অভিমান করে স্টাডি রুমে আছে। যাও গিয়ে মেঘার অভিমান ভাঙাও। তত্ত্বকির মা। তত্ত্বকির মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে দিয়ে ছুটে স্টাডি রুমে চলে এলো। চারপাশে তন্নতন্ন চোখ বুলিয়ে মেঘাকে খুঁজতে লাগল। পুরো রুম ফাঁকা। মেঘা নেই। হঠাৎ তত্ত্বকির চোখে পড়ল টেবিলের উপরে থাকা সেই চিরচেনা ডায়েরিটার উপর।
কিন্তু সে ডায়েরিটাকে গুরুত্ব না দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। অস্থির হয়ে সারা বাড়ি খুঁজতে লাগলো তার বউকে। কোথায় না পেয়ে ছাদে চলে এলো। অবশেষে ছাদের এক কোণে রলিং ঠেসে দাঁড়িয়ে থাকতে দেখল তার মেঘাকে। সাথে সাথে তার প্রাণ ফিরে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আকাশে দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গেল মেঘার কাছে। কাছে এসে মেঘাকে সজ্জিত অবস্থা দেখে তত্ত্বকীর গলা শুকিয়ে আসতে লাগল। আহা, কতই না অপূর্ব লাগছে তার মিষ্টি বউটাকে। তত্ত্বকীর পছন্দের হলুদ শাড়ি, হলুদ কানের দুল, 2 হাত ভরা হলুদ বর্ণের চুড়ি পরে আকাশের দিকে তাকিয়ে আছে মেঘা। তার কোমর অবধি লম্বা চুলগুলো বাতাসের সাথে খেলা করছে। তত্ত্বকী নিজেকে সামলাতে পারছে না। প্রচুর অস্থির লাগছে তার। তত্ত্বকী মেঘার এক পল তাকিয়ে চোখ সরিয়ে নিল। আদুরে গলায় বলল, সরি রে বউ। তত্ত্বকীর আওয়াজ পেয়ে মেঘার বুকের ভেতর ধক করে উঠল। চোখে ভেসে উঠল ডায়েরিতে লেখা প্রতিটি শব্দ। হু হু করে কেঁদে উঠল সে। আস্তে করে তত্ত্বকীর সামনে এসে শার্ট খামচে ধরে বলতে লাগল, অনেক ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আপনার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আপনি এমন কেন? আগে কেন বলেননি আপনি আমাকে এতটা ভালোবাসেন? আমি যদি আপনার কষ্টটা বুঝতে পারতাম তাহলে কখনো আপনাকে কষ্ট পেতে দিতাম না। মেঘার কথা শুনে খুশিতে তত্ত্বকীর চোখ জলে ছলছল করে উঠল। হাঁটু ভেঙে বসে পড়ল মেঘার সামনে। আস্তে করে বলল, সত্যিই কি আজ আমার অপেক্ষা দিনের সমাপ্তি ঘটবে? আর পারছি না সহ্য করতে। তত্ত্বকী। সাথে সাথে আকাশের বুক থেকে ঝুমঝুম করে বৃষ্টি গড়িয়ে পড়তে শুরু করল। মেঘা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা উপভোগ করতে লাগল। তত্ত্বকী এক ধ্যানে দেখছে মেঘাকে, মন ভরে। ইস, তার বউ যে এত সুন্দর তা তার কল্পনার বাইরে ছিল। বৃষ্টিতে ভিজে মেঘার রূপ দ্বিগুণ হয়ে গেছে। তত্ত্বকীর হিংসে হচ্ছে বৃষ্টির ফোঁটার উপর। কেন এই বৃষ্টির ফোঁটা মেঘাকে বারবার ছুঁয়ে দিচ্ছে? তত্ত্বকী সহ্য করতে পারছে না। হঠাৎ মেঘার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ঘরে চল। এই স্টুপিড বৃষ্টি তোকে বার ছুঁয়ে দিচ্ছে। আমার আগেই আমার বউকে ছুঁয়ে দিচ্ছে। আমি আর পারছি না। বড্ড হিংসে হচ্ছে। তত্ত্বকীর কথা শুনে আমি খিলখিল করে হেসে উঠলাম। মেঘার হাসি দেখে তত্ত্বকী বুকে হাত দিয়ে বলে উঠল, বউ হাসিস না। তোর এই মিষ্টি হাসি আমাকে পাগল বানিয়ে দেবে। তোর হাসি দেখে আমার তৃষ্ণাক্ত মনটাতে ইচ্ছে জাগে তোর নামের বৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলতে। আর পারছি অপেক্ষা প্রহর গুনতে। বল না কবে শেষ হবে আমার অপেক্ষার প্রহর? পূরণ হবে আমার ইচ্ছে। পূর্ণতা পাবে আমার ভালোবাসার। তত্ত্বকীর ব্যথাযুক্ত কথাগুলো শুনে আমার বুকের ভেতর দোমরে মোচড়ে গেল। চোখ বন্ধ করে বলে উঠলাম, আজ না হয় আপনার অপেক্ষার প্রহর শেষ হক। আপনার ভালোবাসার পূর্ণতা পাক। মেঘার কথা শুনে তত্ত্বকী আনমনে বলে উঠল, ভয় হয় রে, বড্ড ভয় হয় তোকে। যদি তোর নামের বৃষ্টিতে বিলিয়ে দিয়ে তুই নিজেই হারিয়ে যাস, আমার থেকে দূরে চলে যাস। তত্ত্বকীর কথা শুনে আমি শক্ত করে তার হাত চেপে ধরে বললাম, কথা দিচ্ছি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় আপনার পাশে থাকব। একসাথে সারা জীবন পার করে দেব। আপনি চিন্তা করবেন না। আজ তত্ত্বকী মেঘার চোখে কোন ভয় দেখাতে পেল না, দেখতে পেল একরাশ ভালোবাসা। তত্ত্বকী মেঘার হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বলল, সত্যি? তত্ত্বকী। মেঘা। তাহলে আজ না হয় আমার এতদিন অপেক্ষার প্রহর শেষ হোক। তোর নামের বৃষ্টিতে নিজেকে বিলিয়ে দেই। তত্ত্বকী আকাশে দিকে হাত বাড়িয়ে বলতে লাগল, শোনে রাখো বৃষ্টি, আজ আমিও ভিজব। শুধু তুই সাক্ষী থাকিস। তত্ত্বকী। সময় চলমান। সবকিছু থামিয়ে রাখা গেলেও সময়কে থামিয়ে রাখা যায় না। আজ আমার খুশির দিন। হ্যাঁ, সত্যিই খুশি দিন। কারণ আমি মা হতে চলেছি। আমার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা পেতে চলেছে। সেই বৃষ্টি মাখা দিনের সাক্ষী আসতে চলেছে। তার অস্তিত্ব আমার ভেতরে আস্তে আস্তে বেড়ে উঠছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি তার সন্তানের মা হতে চলেছি। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। সত্যি আমি অনেক খুশি, যার বর্ণনা কাউকে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু দুঃখ একটাই, খবরটা শুনে তত্ত্বকী আমার সাথে একবারও কথা বলেনি। কেন বলেননি তা আমি বুঝতে পারছি। আজও তার মনে হয় আমি ছোট মানুষ। খুব রেগে আছেন তিনি আমার উপর। আমিও কম নয়, আম্মুকে স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত উনি আমার সাথে কথা না বলবে ঠিক ততক্ষণ আমি মুখে খাবার তুলব না। হসপিটাল থেকে বাসায় এসেছে তত্ত্বকী। এসেই মায়ের কাছে থেকে শুনেছি যে মেঘা দুপুরে কিছু খায়নি। ঠিক তখন থেকে তত্ত্বকীর আগে হাত পা কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছি। না, এখনো কোন পরিবর্তন দেখে দেয়নি আমার ভেতর। আগের মতোই চিকন দেখাচ্ছে।
আচ্ছা, আমার কথা কি বাবু শুনতে পাচ্ছে? দূর, তা পাবে কেন? ভাবেই খিলখিল করে উঠলাম। আল্লাহ, বাবু কি উনার মতন হবে? নাকি আমার মতো? এসব চিন্তা করছিলাম, ঠিক এমন সময় হঠাৎ তার ধমক খেয়ে আমি ছিটকে উঠলাম। এই মেয়ে, এখনো খাসনি কেন? বেশি সাহস হয়ে গেছে তোর? কি? নিশ্চুপ মেঘা। এই সময় না খেয়ে আছিস কেন? আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে? কি? উনার ধমক শুনে আদুরে গলায় বললাম, আপনি রেগে আছেন বাবুর উপর? মেঘা। বেবির কথা শুনে কি চুপ হয়ে গেল। মেঘার কাছে গিয়ে শক্ত করে ধরে বলে উঠল, আমি কারো উপর রেগে নেই। আজকে আমিও পৃথিবীর শ্রেষ্ঠ সুখবর জানতে পেরেছি। বিশ্বাস কর, আমি ভীষণ খুশি। কিন্তু আমার শুধু ভয় হয় তোকে নিয়ে। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস। কি? আমি তার কথা শুনে বললাম, কথা দিচ্ছি আমার কিছু হবে না। বাবুরও কিছু হবে না। দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেল। এই কয় মাস তিনি আমাকে একদম চোখে চোখে রেখেছেন। আমার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছি। হাত পা ফুলে গেছে। আজ শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। ভালো লাগছে না, কিন্তু নিশ্চিতে আছি এটা ভেবে যে এখন তো মাই 7 ম্যান্ত। এখনো ডেলিভারির অনেক সময় বাকি। খাবার টেবিলে বসে ভাত মুখে দিচ্ছি। হঠাৎ পেটের মধ্যে ব্যথা করে উঠল। আমি ভেবেছিলাম হয়তো কমে যাবে, কিন্তু না, ব্যথা ক্রমশ বেড়েই চলছে। আমি আর সহ্য করতে পারলাম। চিৎকার দিয়ে আম্মুকে ডাকতে লাগলাম। কি আমাকে হসপিটালে নিয়ে এসেছেন। সাথে তিথি আপু, 7 ভাইয়া, বাবা আম্মুরাও এসেছে। সবার মুখে দুশ্চিন্তার চাপ ফুটে উঠেছে। শুধু মায় কির মুখে কোন চিন্তার চাপ নেই, সে অঝরে নিশ্চুপে চোখের জল ফেলছে। শুধু কির একটাই ভয় হচ্ছে, মেঘা যদি তাকে ছেড়ে হারিয়ে যায়। 8 মাস পর আল্লাহ রহমতে আমি বাবু দুজনই ভালো আছি। ডেলিভারির সময় আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। বেবি পুরোপুরি সুস্থ ছিল। আমাদের ছেলে সন্তান হয়েছে। কি আমাদের ছেলের নাম রেখেছে মেঘ। ভেবেছিলাম মেঘ আমার মতো দেখতে হবে। কিন্তু না, পুরো বাপের মতো দেখতে হয়েছে। ইহাকে বলে বিশ্বাসঘাতকতা। 7 মাস কষ্ট করে পেটে রাখলাম আমি। আর ছেলে হলো বাপের মতো। দূর, ভালো লাগে না। আজ বড্ড বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। এই যে 8 মাস তিনি আমাকে একবারও বাইরে যেতে দেয়নি। মেঘের জন্য তো একবার বাথরুমে গিয়েও শান্তি পাই না। মেঘের চোখের আড়াল হলেও কান্নাকাটি শুরু করে দেয়। আর ভালো লাগছে না। দম বন্ধ হয়ে আসছে। আজকে যে করেই হোক ঘুরতে যাব। কি মেঘকে কোলে নিয়ে খেলা করছে। বাপ ছেলের সেই মিল। শুধু আদর নিয়ে কাড়াকাড়ি। আমি নিজের মতো রেডি হচ্ছি। আজকে ঘুরতে যাবি? মেঘাকে সাজতেন দেখে কি ধমক দিয়ে বলে উঠল, এই ভূতের মতো সাজছিস কেন? কি? আমি আজকে ঘুরতে যাব। আমাকে নিয়ে চলুন। মেঘা। নিমিষেই কি মুখ কালো করে বলল, আজ না গেলে হয় না। আজকে যেতে ইচ্ছে করছে না। কি? না যাব। প্লিজ মেঘা। মেঘার আবদার কি ফেলতে পারল না। রাগ করে বলল, ঠিক আছে চল। কি? থ্যাঙ্কু। মেঘা। রেডি হয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছি। আজ তার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে ইচ্ছে করছে। তাই সোজা তার কাছে গিয়ে একদমে বলে উঠলাম, একবার বলবেন ভালোবাসি। বড্ড শুনতে ইচ্ছে করছে। যদি মরে যাই তাহলে আফসোস থেকে যাবে। মেঘা। মরে যাই শব্দটা শুনে মেঘ কিছু না বুঝেই কান্না শুরু করে দিল। কি চোখ জলে ভরে উঠল। আচমকা মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগল, চুপ। মারা যাওয়ার কথা আর একবারও বলবি না। তুই কেন বুঝিস না, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? কি? কির কথাই মেঘা ফট করে বলে উঠল, কেন আমার মেঘা। কি আর সহ্য করতে পারল না, অঝরে কান্না শুরু করে দিল। মেঘা কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, হয়েছে, আর কাঁদতে হবে না। চলুন, আমি ঘুরতে যাব। যদি না নিয়ে যান তাহলে কিন্তু। মেঘা। অবশেষে তাদের ছোট পরিবার মেঘা কি মেঘ মিলে ঘুরতে বেড়েছে। গাড়ির মধ্যে থেকে মেঘা বাইনা ধরল সে নাকি আইসক্রিম খাবে। কি তার মিষ্টি বউয়ের কথা ফেলতে পারল না। মেঘকে সাথে করে নিয়ে গাড়ি থেকে নেমে আইসক্রিম স্টল এলো। মেঘা গাড়িতে বসে তাদের দেখতে লাগলো। কিরা মিলে আইসক্রিম কিনছে, এমন সময় আমি রাস্তার ওপারে হাওয়ায় মিঠাই দেখতে পেলাম।
তার জন্য আর অপেক্ষা করলাম না। গাড়ি থেকে নেমে লাফিয়ে লাফিয়ে হাওয়া মিঠাই আনার জন্য হাঁটতে লাগলাম। মেঘা হাওয়ায় মিঠাই কেনার জন্য রাস্তা পার হচ্ছিল, ঠিক এমন সময় একটা ট্রাক এসে মেঘার উপর দিয়ে চলে গেল। শুধু পড়ে রইল মেঘার নিথর দেহটা। মুহূর্ত চারপাশে মানুষ জড়ো হয়ে গেল। কোলাহল শুরু হয়ে গেল। হঠাৎ অ্যাক্সিডেন্টের হওয়ার কথা শুনে তত্ত্বকির বুকের মধ্যে ধক করে উঠল। তাড়াতাড়ি মেঘকে নিয়ে লোকজন ঠেলে ভিতরে ঢুকে পড়ল। সাথে সাথে তার হাত থেকে আইসক্রিম মাটিতে পড়ে গেল। ছুটে গেল তার মিষ্টি বউটার প্রাণহীন দেহের কাছে। মেঘকে পাশে রেখে মেঘাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগল, উঠো বউ, তোর কিছু হয়নি, তোর কিছু হতে দেব না। ওই কথা বলছিস না কেন? তোকে ছাড়া আমি কি করে বাঁচব? ওই কথা বলছিস না কেন? তত্ত্বকি আর কিছু বলতে পারল না, তার আগেই জানশূন্য হয়ে মাটিতে লুকিয়ে পড়ল। মেঘ চিৎকার করে কাঁদতে লাগল। হাঁপড়িয়ে ছুটে গেল মায়ের কাছে। মেঘার বুকের উপর উঠে চোখে মুখে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো আর কাঁদতে লাগল। আজও পৃথিবীতে বাতাস বহে, সময় মতো সূর্যোদয় হয়, ঠিক সময়ে মতো অস্ত যায়। প্রকৃতি তার নিজের নিয়মে চলছে। শুধু থেমে গেছে তত্ত্বকির জীবন। মেঘাহীনা সে পাগল হয়ে গেছে। দুধের শিশু মেঘ আজ মাকে ছেড়ে ভালো নেই। সারাদিন মায়ের ওড়না বুকে চেপে কাঁদে। মেঘার কবরের সামনে দাঁড়িয়ে আছে তত্ত্বকি। আজকেও চারপাশ মেঘচ্ছন্ন, সবকিছু আগের মতোই চলমান। শুধু মেঘা নেই। মেঘার কবের সামনে দাঁড়িয়ে তত্ত্বকি পাগলের মতো বলে যাচ্ছে, তুই কি ভেবেছিস তোকে ছাড়া আমি ভালো আছি? কথা তো ছিল একসাথে, হাত ধরে চলবো সারা জীবন। এক ফোঁটা বৃষ্টি দিয়ে নিজেকে মহান প্রমাণ করতে চাইছিস তুই? শুধু চেয়েছিলাম তোর নামের বৃষ্টি ভিজতে। তুই আসলেই কোনোদিন আমাকে বুঝলি না। সমাপ্ত।